আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের সাধারণ জ্ঞান ক্লাসে। তোমাদের সামনে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলে এসেছে একদমই সামনে। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে তোমরা অনেকে আবেদন করেছো, এবং এই ইউনিটের যে ভর্তি পরীক্ষা তার মান বন্টনে তোমরা দেখেছো সাধারণ জ্ঞানের কোশ্চেন হবে 25 মার্কের, 25টা এমসিকিউ কোশ্চেন আসবে। তো আমরা আজকের এই ক্লাসে খুলনা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের স্ট্যান্ডার্ড 50টা এমসিকিউ সলভ করব। অর্থাৎ আমরা তার দ্বিগুণ সংখ্যক দুইটা মডেল কোশ্চেন সলভ করব। অর্থাৎ যে ধরনের টপিক থেকে কোশ্চেন আসে তেমন টপিক থেকেই 25টা কোশ্চেন, আবার সেট টুতে আরো 25টা কোশ্চেন, অর্থাৎ দুইবার আমরা পুরো সিলেবাসটা রিভিশন করব। এই টপিকের উপর তোমাদের পরীক্ষা হয়েছে আমাদের যাদের পেইড ব্যাচে, আমাদের পেইড ব্যাচে যারা স্টুডেন্ট ছিলে এবং যারা পেইড ব্যাচে ছিল না, এই ক্লাস করে তোমরা অবশ্যই এগুলা দেখে নিতে পারো। আমরা শুরু করি আমাদের ক্লাস। প্রথমে সেট ওয়ান, তোমাদেরকে যেটা বলেছি যে দুই সেট আমরা কোশ্চেন সলভ করব। আমাদের আমাদের তৈরি কোশ্চেনে যেই ধরনের কোশ্চেন খুলনা বিশ্ববিদ্যালয়ে নর্মালি আসতে পারে। দেখো, প্রথম কোশ্চেন, রাজা শশাঙ্ক কোন বংশের শাসক ছিলেন? দেখো যে তোমরা তো অনেকদিন অ্যাডমিশনে লেখাপড়া করেছো, প্রায় এইচএসসি পর থেকে শুরু করলে 4-5 মাস হয়তো বা হয়ে গেছে, বা 5 মাস না হলেও 4 মাস প্রায় হয়ে গেছে। তো এই যে 4 মাসের যে লেখাপড়াটা হয়েছে এর মধ্যে দেখবা যে যে কোনো ম্যাটেরিয়ালসে বা আমাদের কোর্স আউটলাইনে যে কোনো ক্লাসে প্রাচীন বাংলার ইতিহাসটা ছিল একদমই প্রথম দিককার আলোচনা। তো এই প্রাচীন বাংলার ইতিহাস থেকে নর্মালি খুলনা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হওয়ার সুযোগ আছে এবং হতে পারে। তো প্রাচীন বাংলার ইতিহাসে রাজা শশাঙ্ক একজন খুবই আলোচিত নাম। তো রাজা শশাঙ্ক কি জন্য আলোচিত নাম? কারণ তাকে বলা হয় প্রথম স্বাধীন রাজা, ভারতের প্রথম স্বাধীন রাজা। আচ্ছা, তো মনে রাখো ভারতের প্রথম প্রথম স্বাধীন রাজা। আচ্ছা, তো প্রথম স্বাধীন রাজা বলতে কি বোঝানো হচ্ছে? বাকিরা কি পরাধীন ছিলেন? আসলে না, বাকিরা পরাধীন ছিলেন না। মূলত বাকিরা ছিলেন বিভিন্ন রাজবংশ থেকে আসা, বংশের সিলসিলাতে আসা রাজা। কিন্তু রাজা শশাঙ্ক কোনো বংশের সিলসিলা থেকে আসেন নাই। যেমন তার বাবা, তার বাবার বাবা, এনারা এনারা রাজা ছিলেন না। তিনি এসে আলাদা করে রাজা হয়েছেন, এবং শশাঙ্কের ছেলে যারা আছেন তার যে হচ্ছে পরের জেনারেশন, তারাও কেউ আবার রাজা হয়নি। তো যে তিনি একদমই ডিফারেন্ট, মানে তিনি একাই, ঠিক আছে? যেমন মুঘল সাম্রাজ্যের শেরশাহ, তিনি কি একাই শাসক হয়েছেন? তার আগে পরে কেউ নাই। তো বিষয়টা হচ্ছে এমন, রাজা শশাঙ্ক এমন ছিলেন, তিনি গুপ্ত বংশ থেকে আসেন নাই, পাল বংশ আসেন নাই, সেন বংশ থেকে আসেন নাই। কারণ এনারা কি ছিলেন? এই যে তিনটা বংশ গুপ্ত, পাল, সেন, এগুলা ছিল হচ্ছে বংশানুক্রমিক। এগুলা কি ছিল? বংশানুক্রমিক, হ্যাঁ। এই রাজবংশগুলা ছিল হচ্ছে বংশানুক্রমিক রাজবংশ। তার মানে ধরো যে ওই গোপাল পাল বংশ আহ প্রতিষ্ঠা করেছে, তারপর ধর্মপাল দেবপাল সবাই এসে ধীরে ধীরে রাজা হয়ে গেছে। কিন্তু এই যে রাজা শশাঙ্ক, তিনি ছিলেন গৌড় বংশের। তুমি দেখো যে প্রাচীন ভারতের ইতিহাসে গৌড় বংশের কোনো রাজবংশ নাই। গৌড় বংশের 8-10 জন রাজার নাম তুমি কোথাও পাবা না। কারণ গৌড় বংশ থেকে একজনই আসছেন, শশাঙ্ক। বংশানুক্রমিক শাসক তিনি ছিলেন না, অর্থাৎ তার যে পূর্বপুরুষ ছিলেন তারা রাজা ছিলেন না, আবার তার পরবর্তী যে জেনারেশন, তার সন্তানের সন্তান, তারাও রাজা ছিলেন না। যে কারণে রাজা শশাঙ্ক ছিলেন স্বাধীন রাজা, তিনি প্রথম স্বাধীন রাজা, এবং তিনি গৌড় বংশ থেকে এসেছিলেন। আচ্ছা, তাহলে প্রাচীন বাংলার ইতিহাসে এই যেমন গুরুত্বপূর্ণ শাসক সেগুলো দেখতে হবে, অবশ্যই সেখান থেকে কোশ্চেন হতে পারে। দ্বিতীয়বার ঢাকাকে বাংলার রাজধানী করেন কে? রাজধানী ঘোষণা করেন কে? দেখো, ঢাকা এই অঞ্চলের, এই জনপদের রাজধানী হয়েছে কতবার? আমরা দেখি যে প্রথমবারের মতো ঢাকা রাজধানী হয়েছিল 1610 সালে। এই তারিখটা তোমরা অনেকেই জানো, প্রথমবারের মতো। তারপর 1660 সালে আবারও হয়েছিল। তারপর যখন অনেকদিন পর, যখন দেশ ভাগ হলো, যখন বঙ্গভঙ্গ হলো 1905 সালে, এই 1905 সালে পূর্ব বাংলা ও আসাম মিলে যে প্রদেশটা গঠিত হয়েছিল, সেইখানেও ঢাকাকে পূর্ব বাংলা এবং আসামের রাজধানী করা হয়। তারপর হচ্ছে 1947 সালে যখন দেশ ভাগ হলো, তখন পূর্ব পাকিস্তানের রাজধানী করা হয় হচ্ছে ঢাকাকে। আবার 1971-এ যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখনও ঢাকাকেই বাংলাদেশের রাজধানী করা হলো। তাহলে কয়বার হচ্ছে? 5বার। তাহলে যদি পরীক্ষাতে এই কোশ্চেনটা আসে যে ঢাকাকে বাংলার রাজধানী কতবার করা হয়েছে, সঠিক উত্তর হচ্ছে কতবার? সঠিক উত্তর হচ্ছে 5বার। এখন এই 5বার কে করেছেন, কোন অঞ্চলের রাজধানী করা হয়েছে, সেগুলো আমরা দেখি। দেখো, প্রথম যে আমাদের টার্মটা ছিল, প্রথম টার্ম হচ্ছে কি 1610। এই সময়ে কে করলেন? 1610-এ করলেন ইসলাম খান। 1610-এ কে করলেন? ইসলাম খান। ওই যে ঢাকার 12 ভূঁইয়া শাসক যারা ছিলেন, 12 ভূঁইয়া শাসক কারা আবার মনে আছে? খান বানানে চন্দ্রবিন্দু হবে না, আমি ভুল করে দিয়ে ফেলেছি। আচ্ছা, ঢাকার 12 ভূঁইয়া কারা ছিলেন? ওই যে ঈসা খা, মুসা খা, তাই না? ঈসা খা ছিলেন 12 ভূঁইয়াদের
প্রধান, মুসাকা ছিলেন তার সন্তান। আচ্ছা, এই যে 12 ভূঁইয়া শাসক যারা ছিলেন ঢাকার, তারা মুঘল শাসকদের থেকে মুক্ত ছিলেন। এই 12 ভূঁইয়াদের ঢাকা থেকে উৎখাত করে ইসলাম খান কি করলেন, ঢাকা নগরী দখল করে নেন এবং 1610 সালে ঢাকার নাম পরিবর্তন করে তিনি কি রাখেন, জাহাঙ্গীরনগর। কেন? এই 1610 সালে কে ক্ষমতাতে ছিলেন? মুঘল বাদশাহ জাহাঙ্গীর। মুঘল বাদশাহ জাহাঙ্গীর তখন দিল্লি সিংহাসনে ছিলেন, মুঘল বাদশাহ জাহাঙ্গীর। তো এই জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নাম রাখা হলো কি, ঢাকার নাম রাখা হলো হচ্ছে জাহাঙ্গীরনগর। এবং প্রথমবারের মতো এই জাহাঙ্গীরনগর বা ঢাকা, এই জায়গাটা কি হলো, এই জায়গাটা এই অঞ্চলের অর্থাৎ বাংলা অঞ্চলের রাজধানী হিসেবে স্বীকৃতি পেল। তো দেখো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি আছে, সেটা সাভারে। ওই সাভার কিন্তু তখন ঢাকা ছিল না, তখনকার ঢাকা হচ্ছে বর্তমান যেটা পুরান ঢাকা সেই জায়গাটা, এবং এই পুরান ঢাকাকেই জাহাঙ্গীরনগর নামকরণ করা হয়েছিল। এখানে দুইটাই হলুদ রং হয়ে গেছে, তোমরা অনেকে মনে হয় দেখতে পাচ্ছ না, আমি রংটা একটু চেঞ্জ করে দিই। এইখানে এই যে জাহাঙ্গীরনগর হচ্ছে তখন নামকরণ করা হয়, ইসলাম খান করেন, নবাব আহ সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে 1610 সালে প্রথমবার। এবার আসে 1660 সালে দ্বিতীয়বার। আচ্ছা, এই 1660 সালে যেটা হয়, তখন দেখো ঢাকাতে সুবেদারি শাসন শুরু হয়েছে। যখন মুঘলদের নিয়ন্ত্রণে চলে গেল ঢাকা, তখন ঢাকাতে সুবেদারি শাসন শুরু হয়েছে এবং ঢাকার সুবেদার নিযুক্ত করা হয় মীর জুমলাকে। কাকে? মীর জুমলাকে। এবং মীর জুমলা ঢাকার বেশ একজন দক্ষ শাসক ছিলেন। মীর জুমলা কি ছিলেন? ঢাকার একজন বেশ দক্ষ শাসক। তিনি ঢাকা গেট নির্মাণ করেন। তিনি কি করেন? ঢাকা গেট, আমি এখানে লিখে দিই একটু, ঢাকা গেট। হ্যাঁ, ঢাকা গেটের নির্মাতা হচ্ছেন মীর জুমলা। হ্যাঁ, আচ্ছা, ছোট হয়ে গেছে লেখাটা, বুঝতে পারবা আশা করি। তো এই ঢাকা গেটটা কোথায় জানো? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন জাতীয় তিন নেতার মাজার, এই যে জায়গাটা, এর ঠিক পাশেই হচ্ছে ঢাকা গেট। কেন নির্মাণ করা হয়? ঢাকা শহরের সীমান্ত চিহ্নিত করার জন্য। এবং এর কারণ ওই সময় প্রচুর মারাঠা আক্রমণ হতো, অর্থাৎ ওই যে দক্ষিণ ভারতের মারাঠা যারা ছিলেন, তারা এসে এই অঞ্চলে আহ ডাকাতি করত। ঠিক আছে, তাদেরকে বর্গী বলা হতো। মারাঠাদেরকে মূলত কি বলা হয়? বর্গী। ঠিক আছে, মারাঠাদেরকে বলা হয় বর্গী। ওই যে আমরা একটা পড়েছি না, ছড়া পড়েছি না, যে আহ আমার পুরোটা মনে নাই, ওই যে খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গী এলো দেশে, এমন কিছু একটা। তো এই বর্গী মূলত হচ্ছে ওই ডাকাতদেরকে বোঝানো হয়, মারাঠা ডাকাতদেরকে। তো ওই সময় এই যে ঢাকাতেও মারাঠাদের আক্রমণ হতো, তো এই কারণে তিনি একটা গেট তৈরি করেছিলেন, যে ঢাকাতে প্রবেশ করতে গেলে আপনাকে এই গেট ক্রস করতে হবে, এবং এই গেটে মোটামুটি ভালো রকমের একটা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এটাই হচ্ছে ঐতিহাসিক ঢাকা গেট। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস আসলে তোমরা অবশ্যই দেখতে পাবে, গেটটা এখনো আছে। অনেক পুরাতন গেট, সম্প্রতি সেটা রিনোভেট করা হয়েছে। আচ্ছা, তো মীর জুমলা 1660 সালে ঢাকাকে এই অঞ্চলের রাজধানী করেছিলেন। তারপর আসে 1905। 1905-এ কি হয়েছে, ইতিহাস আমাদের সবার জানা, খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস এই অঞ্চলের জন্য। সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। কি হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল, এবং বাংলাকে ভেঙে গ্রেটার বাংলা প্রদেশকে ভেঙে দুইটা করা হয়েছিল, একটা পশ্চিমবঙ্গ আলাদা এবং পূর্ববঙ্গ আসাম মিলে আরেকটা করা হয়েছিল। তো এই সময় এসে 1905 সালে ঢাকাকে রাজধানী করা হয় হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম। পূর্ববঙ্গ পূর্ববঙ্গ ও আসাম, এই প্রদেশের, এই যে বড় একটা প্রদেশ, এই প্রদেশের রাজধানী করা হয় ঢাকাকে। অর্থাৎ এক সময় সেই আসাম প্রদেশের রাজধানীও ছিল হচ্ছে বর্তমান ঢাকা। আচ্ছা, তারপর যেটা হলো, বঙ্গভঙ্গ তো রদ হয়ে গেল, তারপর স্বদেশী আন্দোলন শুরু হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা কি করলো, সারা বিশ্ব থেকে কলোনিগুলো সরিয়ে ফেললো। তারা আর চাচ্ছে না কলোনি রাখতে, কারণ তাদের আর এই ধরনের সামর্থ্য নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির পর। তারপর 1947 সালে জাতিতত্ত্বের ভিত্তিতে যখন ভারত বিভক্ত হলো, তখন পাকিস্তানের অংশ হয়ে গেল দুইটা, একটা পশ্চিম পাকিস্তান আর একটা হচ্ছে পূর্ব পাকিস্তান। এবং 1947-এ এই পূর্ব পাকিস্তানের রাজধানী হয় ঢাকা। পূর্ব পাকিস্তানের রাজধানী হয় হচ্ছে কি, ঢাকা। আচ্ছা, তাহলে এই হলো চারবার। তারপর 1971-এ যখন বাংলাদেশ স্বাধীন হলো, সেই ঐতিহাসিক ঢাকা শহরকে, যেই ঢাকা শহরের ইতিহাস প্রায় 400 বছর, এই ঐতিহাসিক ঢাকা শহরকে আবারও রাজধানী করা হলো বাংলাদেশের। তাহলে এই পঞ্চমবারের মতো স্বাধীন বাংলাদেশের রাজধানী, স্বাধীন বাংলাদেশের রাজধানী হলো সেটা পঞ্চমবারের মতো, অর্থাৎ ঢাকা তখন 5বার রাজধানীর মর্যাদা অর্জন করেছে, স্বাধীন বাংলাদেশের রাজধানী। তাহলে এখান থেকে আমরা শিখলাম ঢাকা বাংলাদেশের রাজধানী ছিল হচ্ছে 5বার, এই অঞ্চলের রাজধানী হয়েছিল 5বার। কোন সময়ে কে করেছিলেন সেটা আমরা দেখলাম।
তো তাহলে আমরা উত্তর পেয়ে গেছি, কিন্তু আলোচনার মধ্যে আমরা উত্তর পেয়ে গেছি যে দ্বিতীয়বার ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন হচ্ছেন মীর জুমলা। এই যে অপশন সি তে যেটা ছিল মীর জুমলা, সঠিক উত্তর হচ্ছে এই মীর জুমলা। ঠিক আছে, তাহলে এটা তোমরা বুঝতে পারলা। আর মুর্শিদ কুলি খান তিনি তো হচ্ছে আমাদের সাথে জড়িত না, তিনি রাজধানী ঢাকা থেকে সরিয়ে নিয়ে গিয়ে ভারতের মুর্শিদাবাদে নিয়ে গিয়েছিলেন, বর্তমান যেটা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে। অর্থাৎ তিনি ঢাকাকে রাজধানী সরিয়ে নিয়ে গিয়েছিলেন। যারা ইসলাম খান রাজধানী করে গেছিল, মুর্শিদ কুলি খান সেটা সরিয়ে মুর্শিদাবাদে নিয়ে যান। ঠিক আছে, ওই জায়গার নামকরণ করা হয়েছে তার নাম অনুসারে মুর্শিদ কুলি খান। আর ইসলাম খান তো প্রথমবার করেছিলেন, শাহ সুজা বাংলাদেশ এই ঢাকাকে একবারও রাজধানী করেন নাই, তার নামটা এই ক্ষেত্রে রিলেভেন্ট না। বাকি তিনজন ইসলাম খান, মীর জুমলা এবং মুর্শিদ কুলি খান, এই তিনজন জড়িত। মুর্শিদ কুলি খান সরিয়ে নিয়ে গিয়েছেন ইসলাম খানের করা রাজধানীকে, ইসলাম খান প্রথমবার করেছিলেন এবং মীর জুমলা দ্বিতীয়বার করেছিলেন। কি বিষয়টা বুঝতে পারছো আশা করি। এবং এই বঙ্গভঙ্গের সময় কে করেছিলেন? বঙ্গভঙ্গের সময় আমাদের ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভাইসরয়। যখন বঙ্গভঙ্গ হয় তখন লর্ড কার্জন, তখন কে ছিলেন? লর্ড কার্জন ছিলেন হচ্ছেন ব্রিটিশ ভাইসরয়। এখানে লিখি আমি লর্ড কার্জন। ঠিক আছে, এই লর্ড কার্জন হচ্ছে ওই সময় ঢাকাকে রাজধানী ঘোষণা করেন। ঠিক আছে, লর্ড কার্জন তৃতীয়বারের মতো ঢাকাকে রাজধানী করেন। আর পূর্ব পাকিস্তানের রাজধানী তো করা হয় অবশ্যই মানুষের মতামত নিয়ে, 71-এর স্বাধীনতার পর ঢাকায় রাজধানী হবে, এটা একদমই ডিটারমিন ছিল। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলাম আমাদের আমাদের ইতিহাস, আমাদের এই অঞ্চলের ইতিহাস থেকে করা কোশ্চেন এটা। পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি তোমাদেরকে বলি, দেখো যেইখানে দেখবা যে পাট সম্পর্কিত কোশ্চেন আসছে, হ্যাঁ, তোমরা খুব সহজে ধারণা করবা যে উত্তরটা ফরিদপুর হবে। পাট বললেই বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায়? ফরিদপুরে। বাংলাদেশে পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? ফরিদপুর। আবার দেখো যে বাংলাদেশের জিআই পণ্য, পাটকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সম্ভবত 61তম জিআই পণ্য। এই 61তম জিআই পণ্য কিন্তু সারা বাংলাদেশের পাট না, ফরিদপুরের পাট। তাহলে পাট বললেই সবার আগে তোমরা মাথায় আনবা ফরিদপুরের নাম। কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন থাকতে পারে, বাট ধরে রাখো এত জটিল এক্সেপশন থেকে কোশ্চেন করবে না, ধরে রাখো। তাছাড়া ফরিদপুর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে ফরিদপুরে কি আছে? ফরিদপুর হচ্ছে 61তম জিআই পণ্য। আমার এই সংখ্যাটা কোনোভাবে একটু কম বেশি হতে পারে, সেটা 60 বা 62 হতে পারে, তোমরা একটু ক্রস চেক করতে পারো। কারণ এত এত জিআই পণ্য কোনটা কততম মনে থাকে না, এখন মনে হয় অনেক আরো বেশি হয়ে গেছে, 64-65টা জিআই পণ্য হয়ে গেছে। তো কোনটা কততম এটা মনে রাখা একটু টাফ। আচ্ছা, 61তম জিআই পণ্য, 61তম জিআই পণ্য হচ্ছে এই ফরিদপুরের পাট। তারপর এই ফরিদপুরে যেটা আছে সেটা হচ্ছে পাট গবেষণা ইনস্টিটিউট। পাট পাট গবেষণা ইনস্টিটিউট। এবং বাংলাদেশে হচ্ছে পাট উৎপাদনের শীর্ষ জেলা, পাট উৎপাদনের শীর্ষ জেলাও হচ্ছে এই ফরিদপুর। ঠিক আছে, তাহলে ফরিদপুরের পাট এটা একদম তোমাদের মাথায় থেকে যাবে আশা করি, যে পাট বললেই সবার আগে মাথায় আসবে তোমার ফরিদপুরের নাম। 4 নম্বর কোশ্চেন, গডউইন অস্টিন পর্বত শৃঙ্গটি কোন পর্বতমালার? হিমালয়, কারাকোরাম, আল্পস নাকি কোনোটি নয়? কোনোটি নয় মানে তো আমি কোনো আলোচনাতে আসতেছি না। গডউইন গডউইন অস্টিন এই তিনটার মধ্যে একটাতে আছে। এখন আমরা উত্তরটা বোঝার চেষ্টা করি কোনটা হবে। দেখো, হিমালয় পর্বত সারা বিশ্বের সবচেয়ে উচ্চতম এবং বৃহত্তম পর্বতমালা, হিমালয় পর্বতমালা। আচ্ছা, কারাকোরামও পর্বতমালা, আল্পসও পর্বতমালা, মানে অনেকগুলো পর্বতের সমষ্টি। আল্পস হচ্ছে ইউরোপের ইউরোপের বৃহত্তম পর্বতমালা, ইউরোপের, হ্যাঁ, ইউরোপের বৃহত্তম পর্বতমালা, ইউরোপের বৃহত্তম বৃহত্তম পর্বতমালা। আচ্ছা, তো দেখে তো মনে হচ্ছে যে যেই নামটা উপরে দেওয়া, এই যে হচ্ছে গডউইন অস্টিন, এটা মনে হয় একটু ইউরোপিয়ান ইউরোপিয়ান নাম, এটা মনে হয় উত্তর হবে না, এটা উত্তর না। আচ্ছা, হিমালয় পর্বতের এমন কোনো পর্বতশৃঙ্গ নাই। হিমালয় পর্বতের যে পর্বতশৃঙ্গগুলো এগুলো আমাদের লোকমুখে প্রচলিত, যেমন হচ্ছে আমরা মাউন্ট এভারেস্টের নাম শুনেছি। মাউন্ট এভারেস্ট হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, এটা থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে। এবং অন্যান্য যে শৃঙ্গগুলো আছে সেগুলা নর্মালি হচ্ছে এই কোনো ব্রিটিশ নাম বা হচ্ছে এই অঞ্চলের নাম এমনই। কিন্তু হিমালয় পর্বত সারা বিশ্বের বৃহত্তম পর্বতমালা, কিন্তু গডউইন অস্টিন এটা হচ্ছে কারাকোরাম পর্বতের একটা পর্বত শৃঙ্গ। এই কারাকোরাম পর্বতমালা কোথায়? এই কারাকোরাম পর্বতমালা হিউজ একটা পর্বতমালা, যদিও সারা বিশ্বের সবচেয়ে বৃহত্তম না। এর বিস্তৃতি আছে হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এবং তাজিকিস্তানের কিছু অঞ্চল নিয়ে। এমনকি ভারতেরও ওই উত্তর সীমান্তের সামান্য কিছুটা টাচ করে। বাট এর মেজর পোর্শন হচ্ছে পাকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, আফগানিস্তান, আফগানিস্তান এবং তাজিকিস্তানের সামান্য কিছু অংশ, তাজিকিস্তান। তাহলে দেখো কত বড় একটা পর্বতমালা হচ্ছে কারাকোরাম পর্বতমালা।
এবং তারই একটা শৃঙ্গের নাম হচ্ছে গর্ডিন অস্টিন। তাহলে এই যে পাহাড় পর্বত যা আছে, এখান থেকে কোশ্চেন একটা আসতে পারে, বা পাহাড় পর্বত বাদ দিলে নদ নদী থেকে আসতে পারে, নদ নদী থেকে না আসলে এই যে শৈলশিরা সেখান থেকে আসতে পারে, সাগর মহাসাগর থেকে আসতে পারে, হ্রদ থেকে আসতে পারে, খালবিল থেকে আসতে পারে। হ্যাঁ, এইসব বিষয়গুলো আমাদেরকে একটু দেখতে হবে। সেটা হচ্ছে শুধুমাত্র আন্তর্জাতিক না, বাংলাদেশ থেকেও আসতে পারে। যেমন বাংলাদেশে বললো যে বৃহত্তম পাহাড় কোনটা, গারো পাহাড়। বৃহত্তম বা উচ্চতম পর্বত কোনটা, সেটা হচ্ছে তাজিং ডং, যার বর্তমান নাম হচ্ছে বিজয়। এগুলো থেকে আসতে পারে। দেশের দ্বিতীয় মেট্রো রেল প্রকল্পের নাম কি? দেখো, একটা মেট্রো রেল তো আমরা দেখতেছি, তাই না? তো আমাদের দেশে মেট্রো রেল এমন সংযোগ লাইন কয়টা হওয়ার কথা আছে? আমাদের দেশে টোটাল 6টা সংযোগ লাইন হবে, 6টি। হ্যাঁ, 6টি সংযোগ লাইন, অর্থাৎ আমরা এখন যেটা দেখতেছি একটি, এমন আরো 5টা সংযোগ লাইন আসবে। তার মধ্যে বর্তমান যেটা আছে সেটা কত নম্বর? সেটা হচ্ছে 6 নম্বর, সর্বশেষটা। এখন কথা হচ্ছে সর্বশেষটা আগে করলো কেন? এর কারণ হচ্ছে এই রুটটা সবচেয়ে বিজিয়েস্ট রুট। বর্তমান যে রুটটা চালু আছে এটা হবে সবচেয়ে বিজিয়েস্ট রুট, কারণ এই রুটে সবচেয়ে বেশি মানুষজন যাতায়াত করে নর্মাল টাইমেই, মানে অন রোডে। তো যে কারণে এটা সবার আগে করা হয়েছে, এটা যেহেতু মানুষের যাত্রীর চাপ সবচেয়ে বেশি। তো এটা হচ্ছে MRT 6, বর্তমানে যেটা চালু আছে সেটা হচ্ছে MRT লাইন 6। এটা হচ্ছে আমাদের বর্তমান লাইন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বর্তমান লাইন। আচ্ছা, এখন দেখো যে হচ্ছে MRT এর ফুল ফর্ম কি? MRT এর ফুল ফর্ম হচ্ছে ম্যাশ র্যাপিড র্যাপিড ট্রানজিট। হ্যাঁ, ম্যাশ র্যাপিড ট্রানজিট হচ্ছে MRT এর ফুল ফর্ম। এই ফুল ফর্মটা আসতে পারে পরীক্ষাতে, অর্থাৎ ম্যাশ র্যাপিড ট্রানজিট লাইন 6। আমাদের মেট্রো রেলে সবকিছুকেই MRT বলা হয়, ঠিক আছে? MRT লাইন, MRT পাস, এমন সবকিছুকে বলা হয় ম্যাশ র্যাপিড ট্রানজিট। ম্যাশ হচ্ছে মানে সাধারণ জনগণ, র্যাপিড ব্যাপক হারে, ট্রানজিট তাদেরকে হচ্ছে এই যে যাতায়াত করার যে সুযোগটা, এটাকে বোঝায় এক কথায়। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 6 যেটা হয়ে গেছে, আমরা ব্যবহার করতেছি। কিন্তু এখন 2 নম্বর যেটা আসতেছে সেটা হচ্ছে MRT লাইন 1। হ্যাঁ, তার মানে আবার তারা প্রথম থেকে শুরু করছে, এবার 1 করবে, 2 করবে, 3 করবে, 4 করবে, 5 করবে, 6টা আগে করে রেখেছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয়বারে যেটা হচ্ছে দেশের দ্বিতীয় মেট্রো রেল প্রকল্প যেটা চলতেছে, শুরু হয়েছে কাজ ইতোমধ্যে, সেটা হচ্ছে আমাদের MRT লাইন 1। আর যেটা হচ্ছে চলতেছে এটা MRT লাইন 6। ঠিক আছে, এটা মনে রেখো। 6 নম্বর কোশ্চেন, প্রতি বছর জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হবে কোন মাসে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর নাকি ডিসেম্বর? এটা সাম্প্রতিক থেকে করা কোশ্চেন। এবছর সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেক বছর নভেম্বর মাসে কি হবে? জাতীয় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হবে প্রত্যেক বছর নভেম্বর মাসে। তাহলে এই কোশ্চেনটা আসছে হচ্ছে আমাদের সাম্প্রতিক তথ্য থেকে। তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য কি একটু সাম্প্রতিক দেখতে হবে, তাই না? সাম্প্রতিক দেখতে হবে। তো তোমরা সাম্প্রতিক পড়েছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ স্টুডেন্ট অ্যাপিয়ার করেছো, যারা সেকেন্ড টাইমার আছো তারা অ্যাপিয়ার করো নাই। বাট সাম্প্রতিকটা পড়া উচিত, সবার পড়া উচিত। যারা পড়েছো তারা ভালো করেছো, যারা পড়নি যতটুকু সময় আছে একটু পড়ো। ব্রিটন উডস সম্মেলনের ফলে গড়ে ওঠে কোন দুটি সংস্থা? ব্রিটন উডস সম্মেলন, এই সম্মেলনটার নাম তোমরা কি জানো? আমি মনে করি জানো, যারা অ্যাটলিস্ট লেখাপড়া করেছো তারা জানো। এই যে বিভিন্ন সম্মেলন নিয়ে তো ক্লাস হয়। তো ব্রিটন উডস সম্মেলন, ব্রিটন উডস কোন জায়গার নাম? ব্রিটেন উডস হচ্ছে ইউএস এর একটা জায়গার নাম। এটা নিউ ইয়র্ক যে প্রদেশটা আছে সেই প্রদেশেরই একটা জায়গার নাম। আচ্ছা, তো এই ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে সারা বিশ্বের জন্য একটা আর্থিক প্রতিষ্ঠান গঠন করার পরিকল্পনা হয়, এবং সেটা জাতিসংঘেরও আগে। জাতিসংঘ মূলত প্রতিষ্ঠিত হয়েছিল কিসের মাধ্যমে? যে আটলান্টিক ট্রিটির মাধ্যমে। তো আটলান্টিক ট্রিটির আগেই হয়েছে হচ্ছে ব্রিটেন উডস সম্মেলন। একটা জায়গার নাম, এটা হচ্ছে একটা একটা জায়গার নাম, এটা একটা জায়গার নাম যেখানে এই সম্মেলনটা হয়েছিল। এবং তার ফলে সারা বিশ্বের জন্য একটা আর্থিক সংস্থা যার নাম করা হয় ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে বিশ্ব ব্যাংক থাকবে, তাহলে জাতিসংঘ সবগুলোতে দেখো বিশ্ব ব্যাংক আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে, চারটাতে আছে। তাহলে আমি এই বিশ্ব ব্যাংক থেকে সঠিক উত্তর করতে পারতেছি না, সবগুলোতে বিশ্ব ব্যাংক আছে। এর সাথে কোনটা করা হয়? এর সাথে আরো একটা প্রতিষ্ঠান করা হয়। নিশ্চয়ই জাতিসংঘ না, বললাম এটা জাতিসংঘের আগে করা হয়েছে, তাহলে আমি এই অপশনটা বাদ দিচ্ছি এখান থেকে। তারপর হচ্ছে বিশ্ব ব্যাংক ও আইএফসি। আইএফসি হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন, বুঝছো? আইএফসি আইএফসি হচ্ছে কি ইনভেস্টমেন্ট কর্পোরেশন, তাহলে এটা তো বাদ দিচ্ছি আমরা। আচ্ছা, আইএফসি। আচ্ছা, তো এটা আমরা বাদ দিচ্ছি। এরপর বিশ্ব ব্যাংক ও আইডিবি। আইডিবি কি? এটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক, এটা আলাদা একটা ব্যাংক, কিন্তু এটা ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্ট কর্পোরেশনের মতো। তো এটাও না। বিষয় হচ্ছে এই যে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা আছে,
এটাও সারা বিশ্বের জন্য আর্থিক প্রতিষ্ঠান, আবার বিশ্ব ব্যাংক এটাও সারা বিশ্বের জন্য আর্থিক প্রতিষ্ঠান। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ। সঠিক উত্তর হচ্ছে কোনটা? অপশন এ। বিশ্ব ব্যাংক ও আইএমএফ এই দুইটা একই সাথে হয়েছে এবং এই দুইটা হচ্ছে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে আমাদের জাতিসংঘ থেকে করা কোশ্চেন, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে করা কোশ্চেন। তো দেখো যে আমাদের দক্ষিণ এশিয়াতে সংগঠন আছে, এশিয়া মহাদেশ অঞ্চলের সংগঠন আছে, ইউরোপের জন্য সংগঠন আছে, আফ্রিকার জন্য সংগঠন আছে, আমেরিকান কান্ট্রিজদের মধ্যে সংগঠন খুবই কম, তারপরেও কিছু কিছু আছে। আবার সারা বিশ্বে বিভিন্ন চুক্তি টুক্তি হচ্ছে, এটা কিন্তু একটা সম্মেলন চুক্তি থেকে আর করা কোশ্চেন। তো এই জাতীয় সম্মেলন চুক্তি, জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এগুলো থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন তোমরা পাচ্ছ। বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক কে ছিলেন? প্রথম জাতীয় অধ্যাপক নারী, হ্যাঁ, প্রথম নারী জাতীয় অধ্যাপক কে ছিলেন? এই কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন আমি মনে করি, বর্তমান সময়ে আসার মতো একটা কোশ্চেন, কোনো না কোনো ইউনিভার্সিটি হয়তো করবেও। এর কারণ হচ্ছে আহ তোমরা জানো যে বর্তমান যে আমাদের প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি কে? সৈয়দ রেফাত আহমেদ, তাই না? সৈয়দ সৈয়দ রেফাত আহমেদ, সৈয়দ রেফাত আহমেদ। আচ্ছা, এই সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের কততম প্রধান বিচারপতি? আহমেদ। আচ্ছা, তিনি তিনি বাংলাদেশের কততম প্রধান বিচারপতি? সৈয়দ রেফাত আহমেদ হচ্ছেন বাংলাদেশের 25তম, বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি এবং তার মেয়াদ কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, এই ডিসেম্বর মাসের মধ্যে তার মেয়াদ শেষ হয়ে যাবে। তার 67 বছর, যে প্রধান বিচারপতির যে বয়স সীমা 67 বছর, অর্থাৎ 67 বছর হয়ে গেলে তিনি আর সার্ভিসে থাকতে পারবেন না। তার 67 বছর হয়ে গেছে, আর কয়েকদিন সম্ভবত বাকি আছে। আচ্ছা, এই সৈয়দ রেফাত আহমেদের বাবা কে ছিলেন জানো? সৈয়দ রেফাত আহমেদের বাবা ছিলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ। সৈয়দ সৈয়দ ইশতিয়াক ইশতিয়াক আহমেদ, ইশতিয়াক আহমেদ, হ্যাঁ। আচ্ছা, এই সৈয়দ ইশতিয়াক আহমেদ কি জন্য বাংলাদেশে পরিচিত? তার কারণ এর আগে যতবার এমন ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সেইগুলাতে এই সৈয়দ ইশতিয়াক আহমেদই ছিলেন হচ্ছেন আইন উপদেষ্টা। যে বর্তমানে আইন উপদেষ্টা পদ দেখি না আমরা, এর আগে সৈয়দ ইশতিয়াক আহমেদ থাকতেন হচ্ছেন আইন উপদেষ্টা পদে, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। দেখো, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হয়ে তিনি কিন্তু, এই সৈয়দ ইশতিয়াক আহমেদ বাংলাদেশের একজন টপ নচ ব্যারিস্টার। অর্থাৎ বাংলাদেশে তুমি যদি ঐতিহাসিকভাবে 10 জন ব্যারিস্টারের নাম বলো, তার নাম চলে আসবে, সৈয়দ ইশতিয়াক আহমেদের নাম চলে আসবে, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ। তার ছেলে হচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ, তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি বর্তমান। তিনিও একজন টপ নচ জাস্টিস ছিলেন হাইকোর্টের, তারপর তিনি প্রধান বিচারপতি হলেন। তো এই যে সৈয়দ রেফাত আহমেদ, তার মা ছিলেন হচ্ছেন বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক, তার নাম ছিল হচ্ছে সুফিয়া আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন, তিনি ছিলেন হচ্ছেন ইসলামের ইতিহাস বিভাগের, ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক। তাহলে দেখো কোন ধরনের ফ্যামিলি থেকে তিনি আসছেন। মা হচ্ছে বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। বাবা ছিলেন বাংলাদেশের টপ নচ ব্যারিস্টার। তার সন্তান হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ, তিনি বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি, অসাধারণ ব্যক্তি একজন। আচ্ছা, তাহলে এটাও তো মোটামুটি আমাদের কন্টেম্পোরারি বিষয় বলা যায়, বা নারী বিশ্ব থেকে বলা যায়। আমাদের হচ্ছে এমন বাংলাদেশে যারা নারী জগতে খুবই উদীয়মান, নাম উদীয়মান না, নারী জগতে যারা উজ্জ্বল নক্ষত্র, তাদের মধ্যে একজন হচ্ছেন সুফিয়া আহমেদ। তিনি বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক। আফিমের যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়? আফিমের যুদ্ধের একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে আফিমের যুদ্ধ কেন হলো। মূলত যুক্তরাষ্ট্র কি করেছিল, সরি, যুক্তরাজ্য বা ইউকে যে দেশটা আমরা দেখি, সারা বিশ্বে কলোনি করেছে কি জন্য? তারা মূলত প্রফিট করার জন্য করেছে। আমরা যেমনি হোক বিজনেস করে টাকা আর্ন করবো, এর জন্য করেছে। কোম্পানিগুলো গঠন করে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বের পার্ট পার্ট। আচ্ছা, তো তারা ওই সময়ে, তাদের মধ্যে তো কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা করা উচিত, কোনটা অনুচিত, কোনটা নৈতিক, কোনটা অনৈতিক, এই ধরনের সেন্স ইউরোপিয়ানদের ওই সময় ছিল না। মানে তারা খুবই এক প্রকার কি বলবো, খারাপ মানুষই ছিল ওই সময় ইউরোপিয়ানরা। এবং তারা যে বিজনেস করতো, এখানে কোনো সেন্স বা হচ্ছে কোনো একটা মানে লেজিট ইললেজিট, হ্যাঁ, কোন মানে কি বলবো এটাকে, আমরা বলি না যে মানবিকতা অমানবিকতা, এইসব কিছু তাদের মধ্যে কাজ করতো না, এমন ছিলেন তারা। আচ্ছা, তো তারা চীনে এই আফিমের ব্যবসা করতো চীনে, বুঝছো? আফিম হচ্ছে কি, অপিয়াম, যেটা ইংলিশে আমরা বলি অপিয়াম। অপিয়াম বানানটা ভুল হলো কিনা আমি জানি না, বাট এমনই তো, অপিয়াম, হ্যাঁ। তো এই অপিয়ামের ব্যবসা তারা করতো, এবং এই আফিম বা ইংলিশে যেটা অপিয়াম বলা হয়, এটা খুবই বিষাক্ত একটা নেশাজাত দ্রব্য, খুবই বিষাক্ত। ধরো যে একজন ব্যক্তি যে কখনো এই আফিমের নেশা করে নাই, তাকে হঠাৎ করে তুমি যদি আফিম তার দেহের মধ্যে ঢুকাইতে পারো, সে মারা যাবে। এতটা বিষাক্ত হচ্ছে আফিম। তো তো এই আফিম
এই আফিমের প্রভাবে দেখা যাচ্ছিল যে তারা যুক্তরাজ্যের, ওরা যখন এই অঞ্চলে ছিল, চীনে যখন আফিমের ব্যবসা করে, তখন চীনে প্রচুর পরিমাণে আফিমের চালান যায়, মানুষজন এই আফিম সেবনে অভ্যস্ত হতে থাকে। এবং দেখা যায় যে চীনের মানুষজন এতটা নেশাগ্রস্ত বা তাদের মানসিক বিকার এতটা হয়েছে, মস্তিষ্কের বিকার এতটা হয়েছে যে তারা হচ্ছে স্বাভাবিক যে প্রোডাক্টিভিটির মধ্যে ছিল সেটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো চীন চাচ্ছিল যে যেমনি হোক যুক্তরাজ্য এটা বন্ধ করুক, মানে আফিমের ব্যবসা যাতে চীনে না করে। কিন্তু যেটা হয়েছে, যুক্তরাজ্য তো এটা বন্ধ করবে না, তাদের প্রফিটের ব্যাপার আছে। তো এই দুইটা বিষয় নিয়ে, এই কনফ্লিক্ট নিয়ে চীন এবং যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক আফিমের যুদ্ধ সংগঠিত হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে চীন এবং যুক্তরাজ্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আফিম ইংলিশ বানানটা খেয়াল রাখো, ইংলিশে কিন্তু আসতে পারে ওপিয়াম, OPIUM, ওপিয়াম, যেটা আমরা বাংলাতে আফিম বলি। আচ্ছা, এবং আফিম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি, এটাও কিন্তু মাঝে মাঝে পরীক্ষাতে আসে, তোমাদেরকে এটা বলে দিই। আফিম উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে আফগানিস্তান। আফিম উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে আফগানিস্তান। আফিম উৎপাদন সবচেয়ে বেশি কোথায় হয়? আফগানিস্তানে, হ্যাঁ, আফগানিস্তানে। আচ্ছা, এখন বলবো যে আফগানিস্তানের মতো দেশে আফিম উৎপাদন হয়? হ্যাঁ, হয়। ঠিক আছে, এই যে পপি ফুলের নাম শুনেছিলাম না, পপি ফুল, এই পপি ফুল থেকে মূলত হচ্ছে আফিম প্রস্তুত করা হয়। এবং এই পপি ফুল সবচেয়ে বেশি চাষ হয় আফগানিস্তানে, সেখানে সবচেয়ে বেশি এই আফিম উৎপাদন করা হয়। আহ, সারা বিশ্বের যতগুলো বিষাক্ত বা নেশাজাত দ্রব্য আছে তার মধ্যে আফিম 2 নম্বরে, সম্ভবত 1 LSD, আর হচ্ছে 2 আফিম। আচ্ছা, 10 নম্বর, সৌরজগতে কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? বৃহস্পতি, শনি, ইউরেনাস নাকি নেপচুন? আচ্ছা, ইউরেনাস নেপচুন তো আসবে না, তোমরা বুঝতে পারতেছো, এটা কোনোভাবে উত্তরে আসবে না। বৃহস্পতি এবং শনি এই দুইটার মধ্যে তোমাদের কনফ্লিক্ট হতে পারে। বৃহস্পতির উপগ্রহ সংখ্যা হচ্ছে 95টা, সেইখানে শনির উপগ্রহ হচ্ছে 135টা, মোস্ট প্রবাবলি 135 বা 125, সংখ্যাটা একটু আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে একটু ডিলেমা হচ্ছে, 135 বা 125 এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তার মানে দেখো, শনির চেয়ে বেশি উপগ্রহ কোনো গ্রহের আর নাই। পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ, আর কোনো উপগ্রহ পৃথিবীর নাই। কিন্তু শনির আছে 135টা বা 25টা, বৃহস্পতির আছে 95টা। তাহলে সবচেয়ে বেশি উপগ্রহ হচ্ছে শনির, সবচেয়ে বেশি উপগ্রহ হচ্ছে শনির। আচ্ছা, তাহলে এটা আসছে কি আমাদের সৌরজগৎ থেকে, গ্রহ, আমাদের যে মহাবিশ্ব আছে, মহাবিশ্ব থেকে আসা কোশ্চেন। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতাকারী দেশ নয় কোনটি? এই যে হামাস, হামাস কোন দেশের সংগঠন? আমরা জানি হামাস হচ্ছে প্যালেস্টাইনের সংগঠন, তাই না? প্যালেস্টাইনের সংগঠন, মূলত প্যালেস্টাইনকে শাসন করে দুইটা সংগঠন, একটা হচ্ছে হামাস, আর একটা হচ্ছে আহ সম্ভবত হচ্ছে ফাতা। হ্যাঁ, ফাতা। আচ্ছা, এই ফাতা এবং হামাস দুইটা হচ্ছে ডিফারেন্ট দুইটা পলিটিক্যাল দল। ফাতা হচ্ছে এই যে পশ্চিম তীর গাজা এই অঞ্চলের শাসক, এবং বাকি যে প্যালেস্টাইনের স্বাধীন ভূখণ্ড আছে তার শাসক হচ্ছে হামাস। আচ্ছা, এই দুইটা ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি প্যালেস্টাইনের, এটা মনে রাখা, একটা হচ্ছে হামাস আর একটা হচ্ছে ফাতা। এই দুইটা পলিটিক্যাল পার্টি হচ্ছে মূলত প্যালেস্টাইনের মূল দুইটা পলিটিক্যাল পার্টি, দুই অঞ্চলের শাসক বর্তমান সময়ে। তো এই হামাস এবং ইসরায়েলের মধ্যে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, এবং তার মধ্যস্থতাকারী দেশ অনেকগুলা, মধ্যস্থতা করেছে অনেকগুলা দেশ, কিন্তু এখানে বলতেছে নয় কোনটি। ঠিক আছে, মানে কোন দেশটা মধ্যস্থতায় অংশগ্রহণ করেনি? অপশন দেখো, আছে কাতার, আছে তুরস্ক, মিশর, দুইটা দেশ একসাথে করা হয়েছে, আছে সৌদি আরব নাকি যুক্তরাষ্ট্র। কোন দেশ করেনি? তো অবাক করা বিষয় হলো সত্য, সৌদি আরব করেনি। সৌদি আরব প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধে কোনো প্রকার আহ, মধ্যস্থতাকারী দেশ হিসেবে আসেনি। বাকি দেশগুলো যুক্তরাষ্ট্র ছিল একটা পার্টি, কাতার, তুরস্ক, মিশর এই দেশগুলো ছিল অপর পার্টিতে, কিন্তু সৌদি আরব সেখানে আসে নাই। আহ, যুক্তরাষ্ট্র ছিল হচ্ছে ইসরায়েলের পক্ষ হয়ে, এবং কাতার, তুরস্ক, মিশর এইসব দেশগুলো ছিল হচ্ছে প্যালেস্টাইনের পক্ষ হয়ে, হামাসের পক্ষ হয়ে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা সাম্প্রতিক থেকে আসা করছেন। জিপিআরএস কি, বা জিপিআরএস এর পূর্ণরূপ কি, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তো দেখা যায় যে সব বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে পূর্ণরূপ থেকে একটা কোশ্চেন করে থাকে, মাঝে মাঝে মিস যায়, বাট মাঝে মাঝে দেখা যায়, যেমন ঢাকা ইউনিভার্সিটিতেও মাঝে মাঝে করে, অন্য ইউনিভার্সিটিতেও করে। তো এটা একটু দেখে রাখা উচিত, বিভিন্ন গুরুত্বপূর্ণ পূর্ণরূপগুলো দেখে রাখা উচিত। তো এখানে আছে জিপিআরএস, জিপিআরএস এর পূর্ণরূপ কি? অপশন আছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, গ্লোবাল প্রোটেক্ট রেডিয়েশন সার্ভিস, জেনারেল প্রিফারেন্স রেডিও সার্ভিস, নাকি গ্লোবাল প্যাকেট রেডিয়েশন সার্ভিস। আচ্ছা, রেডিয়েশন বলতে আমরা বুঝি এই যে পারমাণবিক যে পদার্থগুলো আছে তার তেজস্ক্রিয়তা, এটা হচ্ছে রেডিয়েশন। তো জিপিআরএস পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক কোনো বিষয়ের সাথে সম্পর্কিত না, তার রেডিয়েশন যেখানে যেখানে আছে আমরা সেগুলো বাদ দিব। তাহলে এই দুইটা অপশন আমাদের আলোচনাতে আসতেছে না। বাকি যে দুটো থাকতেছে, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, জেনারেল প্রিফারেন্স রেডিও সার্ভিস, কোনটা?
এই দুইটার মধ্যে কারেক্ট হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। এটা হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তো একইভাবে জিপিআরএস না দিয়ে তোমাকে তোমাকে দিতে পারে হচ্ছে জিপিএস এর ফুল ফর্ম কি, তোমাকে দিতে পারে জিআইএস এর ফুল ফর্ম কি, তোমাকে দিতে পারে জিএসবি এর ফুল ফর্ম কি। হ্যাঁ, ধরো যে এগুলো সবই জিওগ্রাফি সম্পর্কিত। জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিআইএস হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিএসবি হচ্ছে জিওগ্রাফিক্যাল সার্ভে অফ বাংলাদেশ। আহ, এমন তোমাকে দিতে পারে। আবার অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন ধরো যে আইসিটি কেন্দ্রিক একটা ফুল ফর্ম তোমাকে দিল যে এইচটিটিপি এর ফুল ফর্ম কি, বা তোমাকে বললো হচ্ছে মডেমের ফুল ফর্ম কি। এই এমন যে আমাদের কন্ট্যাক্ট ফর্ম যেগুলো আছে এইগুলা মাঝে মাঝে পরীক্ষাতে অবশ্যই আসে। 13 নম্বর কোশ্চেন, 2026 বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশগ্রহণ করবে? 48, 38, 32 নাকি 36? কয়টি দেশ অংশগ্রহণ করবে? তোমরা যারা সর্বশেষ বিশ্বকাপ দেখেছো দেখেছো সেখানে 32টা দল অংশগ্রহণ করেছিল। মানে এর আগে নিয়ম ছিল 32টা দল অংশগ্রহণ করবে 8টা গ্রুপে। মানে 8টা গ্রুপ করা হতো, এক গ্রুপে 4টা করে দল, 4 × 32টা দল, এমন ছিল আমাদের এখন পর্যন্ত সংগঠিত হওয়া ফুটবল বিশ্বকাপ গুলার ফরম্যাট। কিন্তু এরপর 2026-এ যে বিশ্বকাপটা হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। কোথায় কোথায় হবে এটা? ইউএসএ, কানাডা, কানাডা এবং মেক্সিকো, এই 3টা দেশে আমাদের এই বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে। তার মানে বুঝতেছো বাস, একটা বেশ ভালো ইভেন্ট হচ্ছে যেহেতু যুক্তরাষ্ট্র আয়োজক। তো এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে 48টা দেশ। কয়টা দেশ? 48টা দেশ। অর্থাৎ দল সংখ্যা বাড়তেছে, দল সংখ্যা অনেক বাড়তেছে। আচ্ছা, এবং এই যে বিশ্বকাপ হচ্ছে 26 বিশ্বকাপ, তার মাস্কট উন্মোচন করা হয়েছে। এই মাস্কটটা কি তোমাদেরকে একটু দেখতে হবে। এই মাস্কটে কি দেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রের সাইন হিসেবে দেওয়া হয়েছে একটা ইগলের ছবি, তোমরা দেখেছো। কানাডার সাইন হিসেবে ম্যাপল দেওয়া হয়েছে, তাদের যে ম্যাপল পাতা, মূলত এটা ম্যাপল পাতাকে মিন করে না, ম্যাপল একটা প্রাণীর নামও কানাডার, সেই ম্যাপল দেওয়া হয়েছে। এবং মেক্সিকো দেওয়া হয়েছে ওই যে ওদের যে জাগুয়ার, জাগুয়ার একটা প্রাণী, ওই জাগুয়ারের থেকে জায়ু দেওয়া হয়েছে। তাহলে হচ্ছে ইউএস এর এই ইগলের একটা নাম দেওয়া হয়েছে, নামটা এক্সাক্ট মনে নাই। আর কানাডা হচ্ছে ম্যাপল এবং মেক্সিকো হচ্ছে জায়ু। এই তিনটা নিয়ে, এই তিনটা নিয়ে হচ্ছে, ও ক্লাস, ক্লাস হচ্ছে হচ্ছে ইউএস এর ওইটার নাম। তাহলে এটা মনে রেখে আমি লিখে দিচ্ছি এখানে। একটা হচ্ছে ক্লাস, ক্লাস হচ্ছে যুক্তরাষ্ট্রের দেওয়া, ম্যাপল, ম্যাপল হচ্ছে কানাডার দেওয়া, এবং জায়ু, জায়ু হচ্ছে মেক্সিকোর দেওয়া। এই তিনটা হচ্ছে মূলত এই বিশ্বকাপের 2026 ফুটবল বিশ্বকাপের মাস্কট। ঠিক আছে, এই তিনটা হচ্ছে মাস্কট, তোমরা মনে রেখো। এবং আরেকটা তথ্য তোমরা এডিশনালি মনে রাখবা, এই তিনটা তো মাস্কট অবশ্যই মনে রাখবা, মাস্কট। এবং এই 2026 ফুটবল বিশ্বকাপ হচ্ছে 23তম ফুটবল বিশ্বকাপ, 23তম ফুটবল বিশ্বকাপ। এমন কোশ্চেন আসতে পারে অবশ্যই। এর আগেও 2022 ফুটবল বিশ্বকাপ ছিল 22তম বিশ্বকাপ। 2022 বিশ্বকাপ ছিল 22তম বিশ্বকাপ, 26 হচ্ছে 23তম ফুটবল বিশ্বকাপ। এমন সংখ্যাটাও আসে। 2022 বিশ্বকাপের যে সংখ্যাটা ছিল ওইটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, 2021-22 সেশনে এটা আসছিল যে 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ কততম ফুটবল বিশ্বকাপ? 22তম সঠিক উত্তর ছিল। আচ্ছা, 14 নম্বর কোশ্চেন, বগালেক কোথায় অবস্থিত? বগালেক বাংলাদেশের খুবই সুন্দর একটা জায়গা, সেখানে মানুষজন ঘুরতে যায়। এই জায়গাটা কোথায় অবস্থিত? বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি নাকি সিলেট? আচ্ছা, তো এই যে তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম না যে নদ নদী, সাগর, মহাসাগর, এমন ভূপ্রাকৃতিক যে বিষয়গুলো আছে, এমন টপিক থেকে একটা কোশ্চেন সব ইউনিভার্সিটি নর্মালি করে থাকে। তো সঠিক উত্তর হচ্ছে এটা বান্দরবান। হ্যাঁ, এটা একদমই তথ্যমূলক কোশ্চেন, এক্সপ্লেনেশনের সুযোগ কম। যে বগালে কোথায় অবস্থিত? আহ বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি নাকি সিলেট? তো রাঙামাটি থেকে যদি কোশ্চেন করে তাহলে দিতে পারে সাজেক ভ্যালির কথা। ঠিক আছে, সাজেক ভ্যালি, সাজেক ভ্যালি বহুবার বহু ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন সাজেক ভ্যালি। যদি এমন ট্র্যাডিশনাল কোশ্চেন হয় এটা আসতে পারে। যেমন কোশ্চেন করে যে নিচের কোনটিকে রাঙামাটির ছাদ বলা হয়? রাঙামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালিকে। এই কোশ্চেনটা বারবার রিপিট হয় কোশ্চেন। তো তোমরা মনে রাখো রাঙামাটিতে সাজেক ভ্যালি অবস্থিত এবং বগালেক বান্দরবনে অবস্থিত। আর সিলেটের পাহাড়গুলো স্থানীয় স্থানীয় নাম টিলা, টিলা নামে পরিচিত সিলেটের পাহাড়, এই এমনই। আচ্ছা, 15 নম্বর কোশ্চেন, এপ্রিল থিসিস কোন বিপ্লবের সাথে সম্পর্কিত? এপ্রিল থিসিস কি এটা তোমাদেরকে আগে জানতে হবে। এপ্রিল থিসিস হচ্ছে, তোমরা একজনের নাম তোমরা শুনেছো, একজন বিখ্যাত ব্যক্তি ইতিহাসে, ভ্লাদিমির ইলিস লেনিন। ভ্লাদিমির, ভ্লাদিমির, ভ্লাদিমির ইলিস, ভ্লাদিমির ইলিস, ভ্লাদিমির ইলিস লেনিন, এই ব্যক্তির নাম তোমরা শুনেছো। তিনি মূলত রুশ বিপ্লবের একজন আরাধ্যা পুরুষ, মানে হচ্ছে, হ্যাঁ, আরাধ্যা পুরুষ বলতে একজন মেইন স্ট্রিম নেতা বলবো। আচ্ছা, তো এই ভ্লাদিমির ইলিস লেনিন তিনি কারারুদ্ধ হয়েছিলেন। ওই সময় আন্দোলন চলছে রাশিয়াতে, সমাজতান্ত্রিক আন্দোলন। সেটা কত সালের ঘটনা? 1917 সালের ঘটনা। এই সময়ে তিনি কারারুদ্ধ ছিলেন
এবং এই কারারুদ্ধ অবস্থা থেকে তিনি মুক্তি পান এই 1917 সালের এপ্রিল মাসে তিনি মুক্তি পান। আচ্ছা, এই মুক্তি পাওয়ার পর, এই এপ্রিল মাসে মুক্তি পাওয়ার পর তিনি একটা 10 দফার একটা পরিকল্পনা দেন। ঠিক আছে, কয় দফা বিশিষ্ট? 10 দফা। 10 দফার একটা পরিকল্পনা দেন, যে অনুসারে কি হবে, এই একটা সমাজতান্ত্রিক যে আন্দোলনটা চলতেছে সেটা পরিচালিত হবে। এবং সেই পরিকল্পনা অনুযায়ী, এই 10 দফা পরিকল্পনা অনুযায়ী কি হয়, রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব সফল হয় এবং সারা বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া সমাজতন্ত্র ঘোষণা করে। এবং সেটা হচ্ছে অক্টোবর বিপ্লব। রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব অক্টোবর মাসে সংগঠিত হয়। ওই সময়কার ক্যালেন্ডার, মানে ক্যালেন্ডার তো পরে করা হয়েছে, একটু মডারেট করা হয়েছে, ওই সময়কার ক্যালেন্ডার অনুযায়ী সেটা ছিল 25 অক্টোবর এই বিপ্লবটা সফল হয়। 25 অক্টোবর, হ্যাঁ। এই বিপ্লবটা চলেছিল 10 দিন। এই বিপ্লবটা মূলত চলেছিল, মেইন স্ট্রিম চলেছিল হচ্ছে 10 দিন। 10 দিন, যেমন আমাদের দেশে জুলাই গণ অভ্যুত্থান যেটা হলো সেটা কতদিন চলেছে? ধরো 16ই জুলাই থেকে, আমি যদি সরকার পতন আন্দোলনে যাই, 16ই জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, তাহলে মাঝামাঝি মোটামুটি 20 দিন, 20 দিন চলেছে বা 21 দিন চলেছে এমন। বা পুরা জুলাইকে কাউন্ট করলে 36 দিন চলেছে, মানে জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত 36 দিন চলেছে। আমি 36 দিন ধরে নিলাম। তো এই অক্টোবর বিপ্লব চলেছিল 10 দিন, যে কারণে এই বিপ্লবকে বলা হয় দুনিয়া কাঁপানো 10 দিন। এই দুনিয়া কাঁপানো 10 দিন নামে একটা বইও আছে। দুনিয়া কাঁপানো 10 দিন, কেন দুনিয়া কাঁপানো 10 দিন? কারণ সারা বিশ্ব ছিল ধনতন্ত্রের নিয়ন্ত্রণে, সেইখানে নতুন একটা পদ্ধতি আসলো যেটার নাম সমাজতন্ত্র, যে কারণে এটাকে বলা হয় দুনিয়া কাঁপানো 10 দিন। দুনিয়া কাঁপানো 10 দিন। দুনিয়া কাঁপানো 10 দিন, হ্যাঁ। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে দুনিয়া কাঁপানো 10 দিন বলা হয়। আহ সঠিক উত্তর হচ্ছে অক্টোবর বিপ্লব, যেটা এপ্রিল থিসিসের মাধ্যমে হয়েছিল 1917 সালের এপ্রিল মাসে। ভ্লাদিমির ইলিচ লিনিন 10 দফা দাবি দিয়েছিলেন, দাবি না, একটা প্রসিজিওর তিনি দিয়েছিলেন। সেই প্রসিজিওর ফলো করে অক্টোবর বিপ্লব হলো, যার নাম দেওয়া হলো পরবর্তীতে দুনিয়া কাঁপানো 10 দিন। জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয় কবে? একদমই সাম্প্রতিক কোশ্চেন, তাই না? 7 অক্টোবর 2025, 10 অক্টোবর 2025, 17 অক্টোবর 2025, নাকি 15 অক্টোবর 2025? তথ্যমূলক কোশ্চেন, এক্সপ্লেনেশনের সুযোগ নাই। 17 অক্টোবর 2025 এই তারিখে কি করা হয়েছে, এই যে জুলাই সনদ, যেটা বাংলাদেশের ইতিহাসের সাথে এখন জড়িত হয়ে গেছে, সংবিধানে সেটা সংযুক্ত হওয়ার কথা আছে। তো এইটা কি হয়েছে, 17 অক্টোবর 2025 মাননীয় প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন। সাম্প্রতিক তথ্য। এবং জুলাই সনদ সবচেয়ে আলোচিত বিষয় রিসেন্ট টাইমে। এখানে কোন কোন রাজনৈতিক দল একমত হচ্ছেন, কোথাও কোথাও দ্বিমত পোষণ করছেন। হ্যাঁ, তো এগুলো একটু ভালোভাবে দেখে যেও, কোন কোন পয়েন্টে বা ঐক্যমত্য কমিশন একমত হতে পারছে, কোথায় হতে পারছে না, কোন গুরুত্বপূর্ণ ধারাগুলাতে কি আছে 28টা ধারার মধ্যে, সেগুলো একটু দেখো। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়। পরিবেশ দিবস সহজ কোশ্চেন না? পরিবেশ দিবস সবসময় হয় 5 সেপ্টেম্বর, 5 জুন, 5 জুলাই, নাকি 5 অক্টোবর? পরিবেশ দিবস 5 জুন, এটা আমরা সবাই পড়েছি, সবাই পড়েছি, সবাই জানি এটা। এটা কারোরই ভুলার কথা না। আন্তর্জাতিক পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। বিভিন্ন দিবস থেকে কোশ্চেন আসতে পারে, যেমন আহ তোমাকে কোশ্চেন করলো যে বিশ্ব ধরিত্রী দিবস বা আর্থ ডে, হ্যাঁ। বিশ্ব ধরিত্রী দিবস, ধরিত্রী দিবস কত তারিখে জানো তোমরা? ধরিত্রী দিবস, ধরিত্রী শব্দের অর্থ হচ্ছে আর্থ, পৃথিবী। ধরিত্রী দিবস হচ্ছে কত তারিখ? ধরিত্রী দিবস হচ্ছে 22 এপ্রিল। এই কোশ্চেনটা আসতে পারে না? সুন্দর একটা বিষয়। এই কোশ্চেনটা অবশ্যই আসতে পারে। আবার দেখো, কিছুদিন আগে গেল হচ্ছে 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর, 10 ডিসেম্বর কি ছিল বলো তো কেউ? 10 ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আন্তর্জাতিক আন্তর্জাতিক মানবাধিকার দিবস। মানবাধিকার দিবস, এটা ছিল হচ্ছে 10 ডিসেম্বর। আচ্ছা, আবার 9 ডিসেম্বর কি ছিল? বেগম রোকেয়া দিবস ছিল, এটা বাংলাদেশের বিষয়। তো এমন বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দিবসগুলো আছে, এইসব দিবসগুলো থেকে কোশ্চেন আসতে পারে। তো এইসব বিষয়গুলো একটু আমাদেরকে যদি মোটামুটি ধারণা থাকে বিভিন্ন দিবস সম্পর্কে, তো দেখা যায় যে এমন কোশ্চেন আসলে আমরা পারি উত্তর করতে। যদি না দেখে যাই তাহলে উত্তর করতে পারি না। 18 নম্বর কোশ্চেন, বিতর্কিত স্যার ক্রিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? আর্মেনিয়া, আজারবাইজান, ইউক্রেন, রাশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, নাকি ভারত, পাকিস্তান? স্যার ক্রিক অঞ্চল, স্যার ক্রিক অঞ্চল হচ্ছেন ভারত পাকিস্তানের মধ্যে। এই যে ভারত পাকিস্তানের মধ্যে ভারতের যে প্রদেশটা আছে, তোমার এই যে নরেন্দ্র মোদী যে এখানকার প্রধানমন্ত্রী ছিলেন আগে, গুজরাট, ভারতের যে গুজরাট প্রদেশটা আছে, এই গুজরাট প্রদেশের উত্তর দিকে, এবং পাকিস্তানের সিন্ধ প্রদেশ বা সিন্ধু প্রদেশ, যেটা এই সিন্ধু প্রদেশের নিচের দিকের পার্টটা, আর গুজরাটের উপরের দিকের পার্টটা, এই যে অঞ্চলটা, এটা মূলত পর্বত সংকুল অঞ্চল। এই পর্বত সংকুল অঞ্চলে মূলত স্যার ক্রিক অঞ্চল অবস্থিত। তাহলে কোন জায়গাটা? ভারতের গুজরাট এবং এবং পাকিস্তানের
পাকিস্তানের সিন্ধ প্রদেশ, সিন্ধ বা যেটাকে আমরা সিন্ধু প্রদেশ বলি সহজে, সিন্ধু প্রদেশ এবং গুজরাট, এই দুইটা প্রদেশের মধ্যে পর্বত সংকুল অঞ্চলে স্যার ক্রিক অঞ্চল, যেটা ভারত দাবি করে তাদের, পাকিস্তান দাবি দাবি করে তাদের, এটা নিয়ে মূলত ডিবেট। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? পাল, মৌর্য, গুপ্ত নাকি সেন? সেন বংশ হচ্ছে সর্বশেষ বংশ, এটা মনে রেখো। সেন বংশ হচ্ছে বাংলার শেষ রাজবংশ, বাংলার শেষ রাজবংশ হচ্ছে সেন বংশ, শেষ রাজবংশ হচ্ছে সেন বংশ। আচ্ছা, আর পাল, মৌর্য, গুপ্ত এর মধ্যে কোনটা সবচেয়ে দীর্ঘস্থায়ী? আচ্ছা তোমাদেরকে বলি, দেখো 750 সালে শুরু হয়েছে, 750-এ শুরু হয়েছে এবং প্রায় 1200 সাল পর্যন্ত চলেছে পাল বংশের শাসনামল। এটা হচ্ছে পাল বংশের শাসন যুগ। তাহলে এখানে কত বছর দেখো তো, পাল বংশ কত বছর শাসন করেছে? 450 বছর প্রায়। এই 450 বছর অন্য কোন রাজবংশ কখনো শাসন করতে পারে নাই। শাসন করেছে কারা? পাল বংশ। এবং এই পাল বংশের প্রতিষ্ঠাতাকে, পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, তাই না? গোপাল। এবং পাল বংশের সবচেয়ে সবচেয়ে আলোচিত শাসককে, সবচেয়ে আলোচিত রাজাকে, প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল এবং সবচেয়ে আলোচিত হচ্ছেন ধর্মপাল। সর্বাধিক আলোচিত, আলোচিত অর্থাৎ যার অবদান সবচেয়ে বেশি বা সেরা শাসক যিনি, তিনি হচ্ছেন ধর্মপাল। তাছাড়া দেবপাল, অজয়পাল সহ অনেক শাসক পাল বংশের গুরুত্বপূর্ণ শাসক হিসেবে ছিলেন। তবে সবচেয়ে আলোচিত ধর্মপাল, আর প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। এই দুইজনের নাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ধর্মপাল হচ্ছে কি জন্য আলোচিত? কারণ তিনি, নামও যেমন তার ধর্ম, তিনি ধর্মীয় বিষয়গুলোই ফলো করতেন। এই যে আমরা দেখি না যে পাল যুগে বাংলাদেশে যে স্থাপত্যগুলো আছে, এই যে মহেস্থানগড় বা এগুলা, এই সব কিছুই কিন্তু এই ধর্মপালের তৈরি, বুঝছো? তো তিনি আহ এই একে তো তার নামই হচ্ছে ধর্ম, তিনি এই ধর্মের প্রচারে অনেক কাজ করেছেন। তারা মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। পাল বংশের রাজারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, হিন্দু না, বুঝছো? বৌদ্ধ। আচ্ছা, 20 নম্বর কোশ্চেন, আয়রন চ্যান্সেলর কার উপাধি? প্রিন্স উইলিয়াম, প্রিন্স বিসমার্ক, মার্গারেট থ্যাচার নাকি বিল ক্লিনটন? আচ্ছা, চ্যান্সেলর কোন দেশের শাসকদেরকে বলা হয়? চ্যান্সেলর বলা হয় জার্মান শাসকদেরকে। মানে জার্মানি যে রাষ্ট্রটা আছে, জার্মানি, এই জার্মানির সরকার প্রধানকে বলা হয় হচ্ছে চ্যান্সেলর। আচ্ছা, তোমরা হচ্ছে এইখানে যেগুলো দেখতেছো, বিল ক্লিনটন কি জার্মানিতে ছিলেন? না, তাহলে এটা আমরা বাদ দিচ্ছি, তিনি তো ইউএস এর। আচ্ছা, প্রিন্স উইলিয়াম তিনিও হচ্ছেন জার্মানির না, তাহলে বিসমার্ক এবং মার্গারেট থ্যাচার, এই দুইজনের মধ্যে একটা হবে। তাহলে কে হবে? আচ্ছা, একসময় জার্মানি ছিল বিভক্ত। জার্মানির বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল বিভক্ত ছিল স্থানীয় রাজাদের শাসনে বা স্থানীয় শাসকদের শাসনে, এমন ছিল। তো এই বিভিন্ন খণ্ড খণ্ড অঞ্চলকে একত্রিত করে পুরা যে বর্তমান জার্মানি, সেটা প্রতিষ্ঠা করেন স্যার অটো ভন বিসমার্ক বা অটো ফন বিসমার্ক, যে কারণে তাকে বলা হয় আয়রন চ্যান্সেলর। তাহলে প্রিন্স বিসমার্ক বা অটো ভন বিসমার্ক, তাকে বলা হয় আধুনিক জার্মানির জাতির পিতা বা প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তাকে কি বলা হয়? আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা, আধুনিক আধুনিক জার্মানির আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা। কারণ কি, এর আগে যে জার্মানি ছিল সেটা ছিল বহুভাগে বিভক্ত। কিন্তু এই যে প্রিন্স বিসমার্ক বা অটো ফন বিসমার্ক বা অটো ভন বিসমার্ক, তিনি এই পুরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত জার্মানিকে একত্রিত করে বর্তমানে যে আধুনিক জার্মানি সেটা প্রতিষ্ঠা করেছেন, যে কারণে তাকে আধুনিক জার্মানি প্রতিষ্ঠাতা বলা হয়। আচ্ছা, আবার হচ্ছে এই যে মার্গারেট থ্যাচার, তিনি তো ছিলেন হচ্ছে আহ, জার্মানির না। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এই যে ইয়ার নামটা মনে রাখতে হবে, অ্যাঞ্জেলা মার্কেল। আম, অ্যাঞ্জেলা মার্কেলের নামটা মনে রাখতে হবে। অ্যাঞ্জেলা মার্কেলকে বলা হয় কি? আয়রন লেডি। অ্যাঞ্জেলা মার্কেল, অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলা মার্কেল, হ্যাঁ, অ্যাঞ্জেলা মার্কেল, তাকে কি বলা হয়? আয়রন লেডি, আয়রন লেডি, আয়রন লেডি। এবং এই অ্যাঞ্জেলা মার্কেল দীর্ঘদিন দীর্ঘদিন সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বা ক্ষমতাধর নারী হিসেবে তিনি ছিলেন। অ্যাঞ্জেলা মার্কেল, ঠিক আছে, জার্মানি চ্যান্সেলর ছিলেন তিনি। 21 নম্বর কোশ্চেন, 1952 সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? 1952 সালে যখন ভাষা আন্দোলন হলো, তখন তো একজন কেন্দ্রীয় শাসক, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ছিলেন। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ছাড়াও প্রাদেশিক প্রধানমন্ত্রী ওই সময় থাকতেন। তো পূর্ব পাকিস্তান যেটা, যেটা বর্তমান বাংলাদেশ, এই জায়গার প্রধানমন্ত্রী কে ছিলেন? আচ্ছা, অপশন দেখো, খাজা নাজিমুদ্দিন, নুরুল আমিন, জুলফিকার আলী ভুট্টো নাকি ইস্কান্দার মির্জা? ইস্কান্দার মির্জা ছিলেন প্রথম সামরিক শাসক, প্রথম সামরিক শাসক, সামরিক শাসক তিনি। এই ইস্কান্দার মির্জা সামরিক শাসক হিসেবে রাষ্ট্রপতি হন 1958 সালে।
1958 সালে। আচ্ছা, তার মানে এটা 1952-তে আসতেছেই না, এবং তিনি ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি পুরো পাকিস্তানের। তিনি আসতেছেন না আলোচনাতে, এটা বাদ। জুলফিকার আলী ভুট্টো তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু তিনি কখনোই, ওই সময় তো ইলেকশনই হয় নাই, মূলত 1954 যুক্তফ্রন্ট ইলেকশন হলো, তারপরে তো ইলেকশনই হয় না, একবারে হয়েছে 1970-এ, সেখানে তিনি পাশ করতে পারেন নাই। তো তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু সেটা পুরা পাকিস্তান না, 1971 পরবর্তী সময় শুধুমাত্র বর্তমান যে পাকিস্তানটা আছে সেখানকার। তার মানে তিনিও ছিলেন না। খাজা নাজিমুদ্দিন নাকি নুরুল আমিন? 1952 সালে পুরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। 1952 সালের পুরা পাকিস্তানের, ঠিক আছে, ইনি ছিলেন হচ্ছেন কি, খাজা নাজিমুদ্দিন ছিলেন সমগ্র পাকিস্তানের, ঠিক আছে, প্রধানমন্ত্রী। আমি সহজভাবে লিখি হচ্ছে প্রধানমন্ত্রী, কারণ প্রধানমন্ত্রী বলতে পুরা পাকিস্তানকে বোঝায়, আর মুখ্যমন্ত্রী বলতে প্রাদেশিক প্রধানকে বোঝায়। আচ্ছা, মুখ্যমন্ত্রী শব্দের অর্থ কিন্তু প্রধানমন্ত্রী, মুখ্য শব্দের অর্থই প্রধান, কিন্তু মুখ্যমন্ত্রী প্রাদেশিক পদ আর প্রধানমন্ত্রী সেন্ট্রাল পদ। আচ্ছা, এই খাজা নাজিমউদ্দিন ঢাকার সন্তান, ঢাকার বিখ্যাত নবাব পরিবারের সন্তান। এই যে আমরা হচ্ছে ঢাকার খাজা পরিবারের নাম তোমরা শুনেছি, যে এই যে নবাব সলিমুল্লাহ, এদের নাম আমরা শুনেছি না, এই নবাব সলিমুল্লাহদের বংশধরই হচ্ছেন খাজা নাজিমউদ্দিন। এই সলিমুল্লাহরাও কিন্তু হচ্ছেন খাজা সলিমুল্লাহ, খাজা তাদের হচ্ছে বংশীয় পদবী। আচ্ছা, তো তিনি ঢাকার সন্তান ছিলেন, এবং তিনি পুরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ওই সময়। এবং নুরুল আমিন ছিলেন ময়মনসিংহের। নুরুল আমিন ছিলেন হচ্ছেন ময়মনসিংহ। ময়মনসিংহ তিনি থেকে তার, এটা ছিল তার নির্বাচনী এলাকা। এবং 1970-এর যে নির্বাচন, সেখানে তোমরা দেখবা যে আহ, ওই সময়কার দুইটা আসনে আওয়ামী মুসলিম লীগ পাশ করতে পারে নাই। দুইটা আসনে, 300 আসনের মধ্যে 298টাতেই আওয়ামী মুসলিম লীগ পাশ করেছিল, তোমরা দেখবা, কিন্তু দুইটাতে পাশ করে নাই। কোন দুইটা? একটা হচ্ছে পার্বত্য আসন, যেটা ছিল পার্বত্য আসন একটাই ছিল, সেটাতে ত্রিদেব চাকমা বাস করেছিল। ত্রিদেব চাকমা, ত্রিদেব চাকমা, তিন। আচ্ছা, ত্রিদেব ত্রিদেব চাকমার কাছে আওয়ামী মুসলিম লীগ পার্বত্য অঞ্চলে পরাজিত হয়। এবং বাকি একমাত্র আসন, এই নুরুল আমিনের আসন ময়মনসিংহ থেকে আওয়ামী মুসলিম লীগ পাশ করতে পারে নাই, নুরুল আমিন পাশ করেছিল। অর্থাৎ নুরুল আমিন তার অঞ্চলে ময়মনসিংহে বেশ জনপ্রিয় নেতা ছিলেন, এবং তিনিই ছিলেন 1952 সালে পুরা যে বাংলা, বর্তমান বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নুরুল আমিন। তো এই নুরুল আমিন পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তিনি পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন, তিনি বাংলাদেশে থাকেননি, কারণ তিনি অবিভক্ত পাকিস্তানের একনিষ্ঠ ভক্ত ছিলেন। এবং তিনি, এই যে দেখছো না যে 1952-তে যে এই দেশের মানুষের উপর পুলিশ গুলি করছে, এই গুলির নির্দেশদাতা কে? নিশ্চয়ই মুখ্যমন্ত্রী নুরুল আমিন, সে নিজে দিছে। সে এই দেশের সন্তান, তারপরেও দিছে, কারণ তিনি এতটা পশ্চিম পাকিস্তানের প্রতি অনুগত ছিলেন। ঠিক আছে, তো পরবর্তীতে তিনি চলে যান পশ্চিম পাকিস্তানে। আচ্ছা, বাংলাদেশে এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? পঞ্চবার্ষিক পরিকল্পনা বলতে আমরা কি বুঝি? পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে যে 5 বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা, যেটা বর্তমান বাংলাদেশে এ পর্যন্ত 8টি নেওয়া হয়েছে। 8টি, সংখ্যাটা মনে রাখো, 8টি। এখানকার আর বেশি কিছু মনে রাখতে হবে না, কারণ এমন কোশ্চেন আসলে এইটাই দিবে যে কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা আনা হয়েছে। আর প্রথম আনা হয়েছে 1973-এ। প্রথম হচ্ছে 1973-এ প্রথম, এটা আসতে পারে, তাছাড়া এখান থেকে আসলে অন্য কোনো তথ্য আসবে না। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল? ফরাসি বিপ্লবের সাম্য স্বাধীনতা আইন, আইন স্বাধীনতা ভ্রাতৃত্ব, সাম্য স্বাধীনতা ভ্রাতৃত্ব, নাকি সাম্য স্বাধীনতা মৈত্রী? এটা মুখস্থ পড়া, তাই না? এটা একদমই মুখস্থ পড়া। এটা তোমরা মনে রেখো, সাম্য স্বাধীনতা ভ্রাতৃত্ব, এখানে এক্সপ্লেন করার সুযোগ নাই। ফরাসি বিপ্লবের নাম তোমরা শুনেছো। ফরাসি বিপ্লব কত সালে হয়েছে? 1789 সালে ফরাসি বিপ্লব হয়েছে। সেইখানে ফরাসি বিপ্লবের ইতিহাস তোমরা নিশ্চয়ই ধারণা রাখো, অনেক লম্বা ইতিহাস, এখন পড়াতে গেলে লং টাইম চলে যাবে। এখানে আমরা জাস্ট অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ করবো, তাও দেখো যে ক্লাস প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমরা একটা সেট শেষ করতে পারি না এখনো, এখন আরেকটা সেট আছে। আচ্ছা, তো ফরাসি বিপ্লবের স্লোগান ছিল সাম্য স্বাধীনতা ভ্রাতৃত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশটি মিত্র শক্তির পক্ষে ছিল না? আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্টি ছিল দুইটা, একটা হচ্ছে অক্ষ শক্তি, আরেকটা হচ্ছে মিত্র শক্তি। একটা হচ্ছে অক্ষ শক্তি, আরেকটা হচ্ছে মিত্র শক্তি। মিত্র শক্তি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী দল। এবং এইখানে কারা ছিল? এইখানে ছিল ইউএসএ, এইখানে ছিল ইউকে, এইখানে ছিল হচ্ছে রাশিয়া, এইখানে ছিল হচ্ছে ইউএসএ, ইউকে, রাশিয়া সহ আম, আমাদের তুরস্ক। ঠিক আছে, তুরস্ক মূলত ছিল এইদিকে। তুরস্ক, তুরস্ক এশিয়ার দেশ, তাদের রাজনৈতিক মুভমেন্ট হচ্ছে বা ইয়া কেন্দ্রিক, ইউরোপ কেন্দ্রিক। তুরস্ক ছিল এখানে, ইউএসএ, ইউকে, রাশিয়া, তুরস্ক, এরা ছিল এইদিকে। আচ্ছা, আর অক্ষ শক্তিতে কারা ছিল?
এই চীনও ছিল হচ্ছে তোমার মিত্রতে, চীনও এদের সাথে ছিল। আর অক্ষ শক্তিতে ছিল পরাজিত শক্তি জার্মানি, জার্মানি পরাজিত শক্তি ইতালি এবং জাপান। এরা ছিল অক্ষ শক্তিতে। যেই কারণে ইউএসএ কিন্তু জাপানে আক্রমণ করছিল, কারণ একই পার্টি হলে তো জাপানে আক্রমণ করতো না। তো সঠিক উত্তর হচ্ছে, এখানে দেখো কোন দেশটি মিত্র শক্তির পক্ষে ছিল না, সঠিক উত্তর হচ্ছে জাপান। জাপান মিত্র শক্তিতে ছিল না, তারা অক্ষ শক্তিতে ছিল, যুদ্ধে পরাজিত হয় এবং জাপান পরবর্তীতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, যেহেতু সেখানে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। ওয়েলিং ওয়াল কোথায় অবস্থিত? বার্লিন, নানকিং, ক্রেমলিন নাকি জেরুজালেম? আচ্ছা, ওয়েলিং ওয়াল, ওয়াল শব্দের অর্থ সত্য তোমরা জানো, প্রাচীর বা দেওয়াল এমন কিছু, তাই না? আর ওয়েলিং শব্দের অর্থ পশ্চিম, পশ্চিম। আচ্ছা, তো এই পশ্চিম প্রাচীর কোথায় অবস্থিত? এটা খুবই পবিত্র একটা স্থান বিভিন্ন ধর্মের জন্য। এটা ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, তিন ধর্মের জন্য পবিত্র একটা জায়গা হচ্ছে পশ্চিম প্রাচীর, যেটা জেরুজালেমে অবস্থিত, বাইতুল মুকাদ্দাসে অবস্থিত জেরুজালেমে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জেরুজালেম। তাহলে ঐতিহাসিক বিভিন্ন স্থান, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা সেট ওয়ান শেষ করেছি, 25টা এমসিকিউ ছিল সেট ওয়ানে, আরো 25টা এমসিকিউ দেখবো আমরা সেট টুতে। দেখো, সেট ওয়ানে যেমন কোশ্চেন দেখেছি না, এমন কোশ্চেনই আছে সেট টুতেও, বাট এই জাতীয় কোশ্চেনই আসবে খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটে। তোমাদের কাজ হচ্ছে এইখানে কোন ধরনের কোশ্চেন আমরা সলভ করতেছি, কোন ধরনের টপিকে আমরা যাচ্ছি, এগুলো খেয়াল রাখা। এই সব টপিক থেকে খুলনা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসবে। দেখি আমরা সেট টু। গাজা উপকূল পূর্বে কোন দেশের অংশ ছিল? গাজা উপকূল বর্তমানে কোথায় বলো তো? গাজা উপকূল বর্তমানে প্যালেস্টাইনে, তাই না? গাজা উপকূল প্যালেস্টাইনে। আমরা ফ্রি গাজা বা ফ্রি প্যালেস্টাইন এমন স্লোগান তো দিই, কিন্তু এই গাজা উপকূল এটা আগে প্যালেস্টাইনের অংশ ছিল না। ইভেন এই যে সিনাই উপত্যকার নাম শুনেছি আমরা, সিনাই উপত্যকা, সিনাই উপত্যকাও তো একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, ওই জায়গার সিনাই উপত্যকা, সিনাই উপত্যকা। আচ্ছা, এই সিনাই উপত্যকা এবং গাজা উপকূল, এই দুইটা জায়গার যে শাসক তারা হচ্ছেন ফাতা, ঠিক আছে? যে বললাম না, ফাতা রাজনৈতিক দল, ফাতা, এনারা হচ্ছেন শাসন করেন সিনাই উপত্যকা এবং গাজা উপকূল। এবং বাকি যে অংশটুকু আছে, হামাস শাসন করে। প্যালেস্টাইনের বাকি অংশ শাসন শাসন করে হচ্ছে হামাস। আচ্ছা, তো এই ফাতা শাসিত সিনাই উপত্যকা এবং গাজা উপকূল, এটা ছিল মিশরের জায়গা। এখন কথা হচ্ছে, মিশর কেন প্যালেস্টাইনকে দিল? আসলে মিশর প্যালেস্টাইনকে দেয় নাই। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, তোমরা জানো তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ কত সালে হয়েছে? 1967-তে, তাই না? 1967-তে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ, তৃতীয় তৃতীয় আরব আরব ইসরায়েল যুদ্ধ, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে মিশর ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের, এবং এই যুদ্ধে মিশর পরাজিত হয়। মিশর পরাজিত হওয়াতে ইসরায়েল যেটা করে, তারা মিশরের কাছ থেকে গাজা উপকূল এবং সিনাই উপত্যকা ছিনিয়ে নেয় ইসরায়েল। এবং পরবর্তীতে সেটা প্যালেস্টাইন আবার হচ্ছে তাদের কাছ থেকে বিভিন্ন আলোচনার মাধ্যমে, বিভিন্ন ওই যে চুক্তি টুক্তি হয়, বিভিন্ন দেখবা যে শান্তি চুক্তি হয় বিভিন্ন দেশের মধ্যস্থতাতে, তখন আবার এটা প্যালেস্টাইনকে দিয়ে দেওয়া হয়, গাজা উপকূল এবং সিনাই উপত্যকা। বাট এটা ছিল হচ্ছে মিশরের জায়গা, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে মিশর। এটা আমাদের কারেক্ট আনসার, অপশন ডি কারেক্ট আনসার। আচ্ছা, তো কথা হচ্ছে যে এই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে কেন মিশর পরাজিত হলো? এর কারণ ছিল হচ্ছে ওই যে আশরাফ মারওয়ান নামে একজন ব্যক্তি ছিলেন, পারমাণবিক বিজ্ঞানী। তিনি ছিলেন ওই সময়কার মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসেরের জামাতা, মেয়ের জামাই। তো এই গামাল আবদেল নাসের ছিলেন খুবই দেশপ্রেমিক এবং প্যালেস্টাইনকে স্বাধীন করার জন্য তিনি ছিলেন বদ্ধপরিকর। তিনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং এই যুদ্ধে তিনি জয়লাভ করবেন এমন প্রত্যাশায় ছিল। কিন্তু তার যুদ্ধ পরিকল্পনা তার নিজ মেয়ের জামাই আশরাফ মারওয়ান, তিনি ছিলেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একজন এজেন্ট। তিনি তথ্যটা পাচার করে দেন এবং তিনি পেইড এজেন্ট ছিলেন। এবং মিশরের যুদ্ধ কৌশল সম্পর্কে ইসরায়েল জেনে যায় এবং ইসরায়েল আগে থেকেই মিশরে আক্রমণ করে মিশরের সামরিক সক্ষমতাকে নষ্ট করে দেয়। তো গামাল আব্দেল নাসের যখন জানতে পারেন তার নিজ মেয়ের জামাই এই কাজ করেছে, তখন হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এই যে ইসরায়েলের কাছে যুদ্ধে হেরে যাওয়া, এই শোক সইতে না পেরে তিনি মারা যান। অবস্থাটা বুঝো, তিনি কোন লেভেলে প্যালেস্টাইনকে স্বাধীন করতে চাইতেন, এমন অবস্থা। এবং তখন আশরাফ মারওয়ান যখন প্রকাশ্যে চলে আসে, তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের দালাল বা যুক্তরাষ্ট্রের একজন এজেন্ট হিসেবে তিনি কাজ করেন, তখন মিশরে তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। কিন্তু তিনি মিশর থেকে পালিয়ে গিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন, অ্যাজাইলাম চান। কিন্তু তখন তো প্রকাশ হয়ে গেছে তিনি এজেন্ট, গোয়েন্দা, তিনি যে হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা, এটা তো প্রকাশ হয়ে গেছে, তাই না? স্পাই, এটা প্রকাশ হয়ে গেছে।
তার একজন স্পাই যখন প্রকাশ হয়ে যায় তখন তো তার প্রয়োজন থাকে না। যুক্তরাষ্ট্র তখন তাকে রাজনৈতিক অ্যাজাইলাম বা হচ্ছে আশ্রয় দিতে অপারগতা প্রকাশ করে, তাকে আশ্রয় দেয় না। তখন এই আশরাফ মারওয়ান একটা বিখ্যাত উক্তি করেন যে যুক্তরাষ্ট্র যার বন্ধু তার আর কোনো শত্রুর প্রয়োজন নাই। কারণ যেই যুক্তরাষ্ট্রের স্পাই হয়ে কাজ করে তিনি তার নিজ দেশে এখন মৃত্যুদণ্ডের আসামি, সেই যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেয় নাই। এটা হচ্ছে আশরাফ মারওয়ানের উক্তি যে যুক্তরাষ্ট্র যার বন্ধু তার আর কোনো শত্রুর প্রয়োজন নাই। এবং তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময় মিশরের প্রেসিডেন্ট ছিলেন গামাল আবদেল নাসের। গামাল আবদেল নাসের, মনে রাখো নামটা। গামাল গামাল আবদেল আবদেল নাসের। গামাল আবদেল নাসের তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে পরাজয়ের শোক না নিতে পেরে। আচ্ছা, তো এই এই অঞ্চলগুলো ওই সময় ইসরায়েল দখল করে নেয়, যে কারণে শৈশবে অন্ধত্ব হতে পারে। তাহলে দেখো এই এই যে এই টপিকটা কি আমাদের টোটাল ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্টের আন্ডার থেকে আসছে। যে কারণে শৈশবে অন্ধত্ব হতে পারে। তাহলে দেখো একটু তোমার হচ্ছে অন্য ধরনের কোশ্চেন খুলনা ইউনিভার্সিটি মাঝে মাঝে করে, যে একটু এই যে সায়েন্স টাইপ বা একটু এই যে তোমার দৈনন্দিন বিজ্ঞান টাইপ এমন কোশ্চেন করে। যে কারণে শৈশবে অন্ধত্ব হতে পারে, অপশন হচ্ছে এইডস, ম্যালেরিয়া, হাম, যক্ষা। এইডস এর কারণে কেউ কখনো হচ্ছে অন্ধ হয় না, এবং এটা শৈশবে নর্মালি এইডস তেমন একটা হয় না। ম্যালেরিয়াতেও অন্ধ হয় না কেউ, যক্ষা তো ব্রঙ্কাইটিস যেটা আমাদের ফুসফুসে হয়। তো ব্রঙ্কাইটিস ফুসফুসে হইলে আমি কেন অন্ধ হয়ে যাব? মূলত হাম বা গুটি বসন্ত এই কারণে একজন অন্ধ হয়ে যাইতে পারে শৈশবে। আচ্ছা, কারণ হাম কি পুরো স্কিন ডিজিজ না এটা একটা, এবং আমাদের চোখ এটা তো স্কিনেরই একটা পার্ট। তো আমাদের চোখে যদি হাম সংক্রমণ করে তাহলে আমাদের অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কৈশোরে বা শৈশবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে হাম। এটা দৈনন্দিন বিজ্ঞান থেকে আসা কোশ্চেন, এমন কোশ্চেন দিতে পারে খুলনা ইউনিভার্সিটি। বিরোধপূর্ণ সোকাত্রা দ্বীপটির মালিকানা কোন দেশের? সৌদি আরব, ইরান, ইয়েমেন নাকি ওমান? আচ্ছা, এই যে সোকাত্রা, এই সোকাত্রা দ্বীপটাকে বলা হয় অন্য জগৎ। অন্য জগৎ বা ভিন্ন জগৎ এমন বলা হয়, অন্য জগৎ। তার কারণ হচ্ছে এই জায়গার জীববৈচিত্র্য, এই জায়গার জীববৈচিত্র্য কমপ্লিটলি ডিফারেন্ট, সারা বিশ্ব থেকে আলাদা এবং খুবই সুন্দর এই জায়গাটা। এই যে দ্বীপটা, এই সোকাত্রা দ্বীপটা খুবই সুন্দর একটা জায়গা, এবং সুন্দর জায়গা হলে তো একটা মানে ঝামেলা বাদ দেয় পৃথিবীতে। এটা তো নিয়ম, আকর্ষণীয় জায়গা নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব, এটা তো নতুন কিছু না। সৌদি আরব, ইরান, ইয়ামেন নাকি ওমান, কোন দেশের দ্বীপ এটা? এই দ্বীপটা হচ্ছে মূলত ইয়ামেনের দ্বীপ। ইয়ামেনের দ্বীপ, বাট এই দ্বীপটা চাই হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ইউএই, ইউনাইটেড আরব আমিরাতস। তারা এই দ্বীপটা চায়। কারণ তোমরা জানো ইউএই হচ্ছে একটা পর্যটন শিল্পের জন্য বিখ্যাত জায়গা, এবং যেহেতু এই সোকাত্রা দ্বীপটা খুবই সুন্দর জায়গা এবং সারা বিশ্ব থেকে আলাদা রকমের একটা প্রাণী জগৎ সেখানে আছে, তাদের হচ্ছে জীবজগৎ আছে, যে কারণে ইউএই দেখে যে এই দ্বীপটা আমাদের দখলে থাকলে আমাদের যে পর্যটন শিল্প সেটা বৃদ্ধি পাবে। কিন্তু দ্বীপটা তো ইয়েমেনের অংশ, ইয়েমেন তো ছাড়তে চায় না, যে কারণে একটা ঐতিহাসিক দ্বন্দ্ব এখানে আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইয়ামেন। 4 নম্বর কোশ্চেন, জাইকা কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান? জাইকা এর নামটা শুনলে তোমরা বুঝতে পারবা, এর ফুল ফর্ম হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল, জাপান ইন্টারন্যাশনাল, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন, কোঅপারেশন, কোঅপারেশন এতে হচ্ছে এজেন্সি। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, অর্থাৎ জাপানের আন্তর্জাতিক সহযোগিতা একটা সংস্থা হচ্ছে জাইকা। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে জাপান। সহজভাবে উত্তর করা যায় এটা। এবং জাইকা বাংলাদেশে বহু প্রজেক্ট করেছে, বহু প্রজেক্ট দেখবা যে হচ্ছে জাইকার মাধ্যমে হয়েছে। ইভেন মেট্রো রেলের যে প্রোগ্রামটা সেটাও জাপানের সহযোগিতাতে, জাইকার সেখানে ইয়া আছে, পার্টনারশিপ আছে, ঠিক আছে। তো জাইকা সারা বিশ্বে এমন ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো জাইকার মাধ্যমে জাপান করে থাকে, জাইকার মাধ্যমে। 5 নম্বর কোশ্চেন, আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? জানুয়ারি 1968, মার্চ 1968, এপ্রিল 1968 নাকি মে 1968? আগরতলা কোথাকার নাম? আগরতলা হচ্ছে আমাদের পাশের দেশ ভারত, ভারতের একটা প্রদেশ আছে তার নাম হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা একটা প্রদেশ আছে যেটা আমাদের কুমিল্লার ঠিকই পাশে, এবং কুমিল্লা জেলাটা একসময় ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। তো এই কুমিল্লা যে, সরি, ত্রিপুরা যে প্রদেশটা আছে, এই ত্রিপুরার রাজধানীর নাম হচ্ছে আগরতলা। ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। ওই সময়কার পাকিস্তান গভর্নমেন্ট, 1968 পাকিস্তান গভর্নমেন্ট একটা মামলা এভাবে সাজায় যে এই দেশের বিপ্লবী রাজনীতিবিদরা ভারতে গিয়ে ত্রিপুরার রাজধানী আগরতলাতে গোপন বৈঠকের মাধ্যমে এক সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে মূল পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন দেশ গঠন করার ষড়যন্ত্র করছে, এমন একটা মামলা দায়ের করা হয় 1968 সালের জানুয়ারি মাসে।
তাহলে সঠিক উত্তর হচ্ছে 1968। এবং এই মামলাতে শেখ মুজিবুর রহমান মামলা জেলে ছিলেন প্রায় 27-28 মাস। 1969 সালে তিনি মুক্তি লাভ করেন, প্রায় 2 বছর মতো পরে তিনি মুক্তি লাভ করেন, আর 2 বছরের বেশি সময় পরে। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1968, জানুয়ারি 1968। এটা আমাদের বাংলাদেশের ইতিহাসটাই করা করছে। পেহেলগাম শব্দের অর্থ কি? পেহেলগাম কোথাকার নাম? পেহেলগাম হচ্ছে খুবই সুন্দর, পৃথিবীর ভূস্বর্গ, কাশ্মীরের একটা জায়গার নাম, তাই না? পেহেলগাম কোথাকার নাম? পেহেলগাম হচ্ছে কাশ্মীরের একটা জায়গার নাম। কাশ্মীর, কাশ্মীরের একটা জায়গার নাম। কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ, অর্থাৎ পৃথিবীর বুকেই যেন একটা স্বর্গ এমন। এবং এই পেহেলগাম খুবই সুন্দর একটা জায়গা, মানে কাশ্মীরের মধ্যে যে জায়গাগুলো সবচেয়ে সুন্দর তার মধ্যে পেহেলগাম একটা। এবং পেহেলগাম শব্দের অর্থ হচ্ছে মেষ পালকদের উপত্যকা। অর্থাৎ হয়তোবা প্রাচীনকালে কোনো একটা সময়ে এইখানে মেষ পালকরা মেষ ছেড়ে দিয়ে মেষকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসতেন। তো যেই কারণে নামটা হয়েছে পেহেলগাম। গাম শব্দের অর্থ উপত্যকা, এবং পেহেল বা পহেল শব্দের অর্থ মেষ, ঠিক আছে, বা মেষ, সরি, মেষ পালক। তো এটার পরে নাম হয়ে গেছে কি পেহেলগাম বা মেষ পালকদের উপত্যকা। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এটা আমাদের ভূপ্রকৃতি থেকে করা কোশ্চেন। গ্রিন স্কোয়ার কোথায় অবস্থিত? লিবিয়া, ফ্রান্স, তুরস্ক নাকি চীন? আচ্ছা, লিবিয়াতে কি হয়েছিল বলতো? লিবিয়ার এই যে মুয়াম্মার গাদ্দাফির পতন হয়েছে তোমরা জানো, এবং এখানে ওই যে আরব বসন্তরও একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল হচ্ছে লিবিয়া। মানে লিবিয়াতে শুরু হয় নাই, কিন্তু লিবিয়াতে এই জোয়ারটা এসেছিল আরব বসন্তে, সেখানে মুয়াম্মার গাদ্দাফির পতন ঘটে। আচ্ছা, তো আমাদের দেশে একটা ঐতিহাসিক জায়গা আছে না, রাজু ভাস্কর্য। রাজু ভাস্কর্যে কি হয়? আমাদের কোনো ন্যায্য দাবি, আমাদের কোনো অন্যায় অন্যায় হয়েছে সারা দেশে, সেই অন্যায়ের প্রতিবাদ করার একটা জায়গা, সেটা হচ্ছে রাজু ভাস্কর্য। রাজু ভাস্কর্য, হ্যাঁ। তো এই লিবিয়াতে এমন একটা জায়গা হচ্ছে গ্রিন স্কোয়ার, যেখানে মূলত এমন বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে সেই দেশের মানুষজন সোচ্চার হয়। জায়গাটার নাম হচ্ছে গ্রিন স্কোয়ার। এটা মূলত লিবিয়াতে অবস্থিত। এই যে মুয়াম্মার গাদ্দাফির যে পতন হয়েছিল, এই মুয়াম্মার গাদ্দাফির পতনেরও আন্দোলনটা এই গ্রিন স্কোয়ার থেকে শুরু হয়েছিল। যেমন বাংলাদেশে দেখবা যে সব আন্দোলন বা ঢাকা কেন্দ্রিক আন্দোলনগুলো শুরু হয় রাজু ভাস্কর্য থেকে অথবা শাহবাগ মোড় থেকে। তো এই শাহবাগ মোড় বা রাজু ভাস্কর্য হচ্ছে লিবিয়ার গ্রিন স্কোয়ার ওই দেশের জন্য। আচ্ছা, এ গ্র্যান্ড ডিজাইন গ্রন্থের লেখককে? এডওয়ার্ড সাইড, স্টিফেন হকিং, উইলিয়াম হান্টিংটন নাকি এপিজে আব্দুল কালাম? আচ্ছা, এই গ্র্যান্ড ডিজাইন হচ্ছে স্টিফেন হকিং এর একটা লেখা বই। এবং স্টিফেন হকিং হচ্ছেন একজন বিখ্যাত প্রযুক্তিবিদ, এবং একই সাথে তিনি হচ্ছেন এই যে কসমিক সায়েন্স যেটা আছে, মানে মহাজাগতিক যে বিজ্ঞান, একজন কসমিক সায়েন্টিস্ট। তিনি নোবেল পুরস্কার পাননি। যে কয়েকজন প্রথিতযশা বিজ্ঞানী নোবেল পুরস্কার পাননি, তার মধ্যে এই স্টিফেন হকিং একজন। তিনি একসাথে একজন পদার্থবিজ্ঞানীও, হ্যাঁ। তো এত গুণ তার, এত লেখালেখি, এত আবিষ্কার, এত কিছুর পরেও তিনি নোবেল পুরস্কার পাননি। তো স্টিফেন হকিং এর লেখা বই হচ্ছে গ্র্যান্ড ডিজাইন। পরের কোশ্চেনে আসি, বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে? আমরা যে বর্তমান সরকার দেখতেছি তত্ত্বাবধায়ক সরকার, এক সময় এটা বাতিল ছিল, আবার এক সময় এটা আনা হয়েছিল। মূলত বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল। এটার মাধ্যমে কি করা হয়েছিল? আনা হয়েছিল। অর্থাৎ তার আগেও বাংলাদেশে কোনো তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল না। ত্রয়োদশে আনা হয়েছিল এবং নির্বাচন হয়েছিল 1996-তে। তারপর আওয়ামী লীগ সরকার 2009 ক্ষমতায় এসে কি করলো? 2011-তে একটা আনলো, সংবিধানের অ্যামেন্ডমেন্ট আনলো বা সংশোধনী আনলো। তার ফলে পঞ্চদশ সংশোধনী আসলো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দেওয়া হলো। এবং বর্তমানে এই পঞ্চদশই বাতিল। পঞ্চদশকে আংশিক বাতিল করা হয়েছে, পুরাটা না, আংশিক বাতিল করা হয়েছে। কোন আংশিক? এই যে তত্ত্বাবধায়ককে বিলুপ্ত করেছে পঞ্চদশ, ওই পার্টগুলোকে বাতিল করে দিয়েছে, যেই কারণে বর্তমান সরকারটা বৈধ। আচ্ছা, মেনা যে দেশের সংবাদ সংস্থা? আচ্ছা, অপশন দেখো, জাপান, মিশর, ইরান নাকি কাতার? মেনা হচ্ছে মিশরের সংবাদ সংস্থা, মিশরের জাতীয় সংবাদ সংস্থা হচ্ছে মেনা। সঠিক উত্তর হচ্ছে মিশর। তাহলে এই বিভিন্ন দেশে, যেমন কাতারের আল জাজিরা আছে, তারপর হচ্ছে এই যে দ্য ডেইলি ডন, দ্য ডেইলি জন, এগুলো হচ্ছে পাকিস্তানের। ভারতের কিছু আছে, আনন্দবাজার। বাংলাদেশের দ্য ডেইলি স্টার, প্রথম আলো, এগুলা। বা বাংলাদেশের ওই যে পুরাতন যে নিউজ পেপার গুলা ছিল, ধরো যে বেঙ্গল গ্যাজেট, সমাচার দর্পণ, হ্যাঁ, তারপর রংপুর বার্তাবহ, এগুলো হচ্ছে বাংলাদেশের পুরাতন সংবাদ মাধ্যম। তারপর হচ্ছে তোমার আরো সারা বিশ্বের, যে এপি হচ্ছে যুক্তরাষ্ট্রের, এএফপি হচ্ছে ফ্রান্সের, এইগুলা আমাদের, সিএনএন হচ্ছে যুক্তরাষ্ট্রের। এইগুলো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো গুরুত্বপূর্ণ। রয়টার্স হচ্ছে ইংল্যান্ডের বা ইউকের। এগুলো মনে রাখতে হবে একটু।
পানমুনজাম গ্রামটি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? জাপান উত্তর কোরিয়া, জাপান দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, নাকি রাশিয়া চীন? পানমুনজাম হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরোধপূর্ণ একটা জায়গার নাম, একটা গ্রাম। এবং এই দুইটা নিয়ে দুইটা দেশের মধ্যে বিরোধ আছে দীর্ঘদিনের, যে জায়গাটার নাম হচ্ছে পানমুনজাম। আমি একটু ফাস্ট যাচ্ছি, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি দ্রুত শেষ করে দিব, আর মাত্র 14টা এমসিকিউ আছে। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র আদিবাসী বীর বিক্রম ইউকে চিং কোন সম্প্রদায়ভুক্ত? এই ইউকে চিং, এই লোকের নাম শুনলেই তোমরা মারমা যোগ করে দিবা, তার নামই হচ্ছে ইউকে সিং মারমা। তিনি মারমা সম্প্রদায়ের লোক ছিলেন। তিনি চাকরি করতেন তিনি চাকরি করতেন ইপিআর এ, ইস্ট পাকিস্তান রাইফেলস। ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, হ্যাঁ, যেটা পরে নাম হলো হচ্ছে বিডিআর, বাংলাদেশ রাইফেলস, তারপর হচ্ছে বিজিবি। তিনি সেখানে চাকরি করতেন এবং তার পোস্টিং ছিল হচ্ছে রংপুরে বা হচ্ছে কুড়িগ্রামের ওই দিকটাতে, আসাম প্রদেশ, আসাম সীমান্তে। এবং সেইখানে তিনি হচ্ছে বেশ শক্তিশালী ভূমিকাতে ছিলেন যুদ্ধে। এবং পরবর্তীতে তাকে খেতাব প্রদান করা হয়, মুক্তিযুদ্ধে খেতাব প্রাপ্ত, তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়। এবং বীর বিক্রম ইউকে সিং মারমা, তার নামই হচ্ছে ইউকে সিং মারমা, তিনি হচ্ছেন মারমা সম্প্রদায়ের লোক ছিলেন। 13 নম্বর কোশ্চেন, এটা মুক্তিযুদ্ধ থেকে আসা কোশ্চেন। 13 নম্বরে, আসিয়ানের সদর দপ্তর কোথায়? আচ্ছা, এই আসিয়ানের সদস্য বাংলাদেশ নয়, ঠিক আছে, বাংলাদেশ আসিয়ানের সদস্য নয়, ঠিক আছে, সদস্য নয় কোন দেশ? সদস্য নয় হচ্ছে বাংলাদেশ। এই কোশ্চেনটা আসে মাঝে মাঝে, নিচের কোন সংস্থাটির সদস্য বাংলাদেশ নয়? সঠিক উত্তর হচ্ছে আসিয়ান। আসিয়ান তাহলে কি? আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস। আসিয়ান, হ্যাঁ, অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে তাদের সংগঠন। তো বাংলাদেশ তো দক্ষিণ পূর্ব এশিয়া দেশ না, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়া দেশ। তার মানে বাংলাদেশ এটা সদস্য না। এই যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, এইসব হচ্ছে আসিয়ানের সদস্য। তাহলে এর যে সদর দপ্তর, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ একটাতে, সেটা হচ্ছে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে আহ হচ্ছে আসিয়ানের সদর দপ্তর। আচ্ছা, সম্প্রতি জাকার্তাকে চেঞ্জ করে নুসান্তরাকে রাজধানী করা হয়েছে ইন্দোনেশিয়ার, এটা মনে রাখো। 14 নম্বর কোশ্চেন, উইকিপিডিয়ার জনককে? জিমি ওয়েলস, বিস্টোন, সার্গেই ব্রেইন, নাকি মার্ক জুকারবার্গ? উইকিপিডিয়ার জনক হচ্ছেন জিমি ওয়েলস। জিমি ওয়েলস, এক কথায় উত্তর করতে হবে এটা। এবং এর মধ্যে তোমরা মার্ক জুকারবার্গের নামটা মনে রাখো, তিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা বা মেটা ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা। খলিফাবাদ কোন জেলার পূর্ব নাম? কাছাকাছি কিছু নাম আছে, যেমন খলিফাতাবাদ একটা জায়গার নাম আছে, আবার জাহানাবাদ একটা জায়গার নাম আছে। জাহানাবাদ, জাহানাবাদ, আচ্ছা, আবার খলিফাবাদ, খলিফাবাদ, আবার আরেকটা আছে হচ্ছে খলিফাতাবাদ, খলিফাতাবাদ। এই তিনটা জায়গা মোটামুটি অনেকে গুলিয়ে ফেলে, একটু আমি একটু ক্লিয়ার করে দিই। জাহানাবাদ হচ্ছে খুলনার পূর্ব নাম, জাহানাবাদ হচ্ছে খুলনা জেলার পূর্ব নাম হচ্ছে জাহানাবাদ। আচ্ছা, মুঘল আমলের নামগুলো ছিল। খলিফাবাদ, যেটা এখানে কোশ্চেনে দেওয়া আছে, সেটা হচ্ছে বাগেরহাটের পূর্ব নাম, বাগেরহাট। এবং খলিফাতাবাদ যেটা আছে, এটা হচ্ছে যশোর জেলার পূর্ব নাম। তাহলে জাহানাবাদ খুলনা, খলিফাবাদ বাগেরহাট, খলিফাতাবাদ হচ্ছে যশোর। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে এখানে খলিফাবাদ, অর্থাৎ বাগেরহাট। সঠিক উত্তর হচ্ছে বাগেরহাট। দেখো, এই যে খুলনা ইউনিভার্সিটি না এটা, তো খুলনা কেন্দ্রিক বা খুলনার আশেপাশে যে গুরুত্বপূর্ণ জায়গা নাম আছে এগুলো আসতে পারে। যেমন দেখো, খুলনা বিভাগের মধ্যে 60 গম্বুজ মসজিদ বাগেরহাটে। আবার খুলনাতে হচ্ছে তোমার এই যে গৌড় শাসকদের একটা বিখ্যাত দুর্গ আছে খুলনা জেলাতে। তোমাকে কোশ্চেন করতে পারে যে খুলনাতে কোন শাসন আমলের বিখ্যাত দুর্গ অবস্থিত? তো সেটা হচ্ছে তোমার গৌড় শাসকের। আবার দেখো হচ্ছে খুলনাতে একজন বিখ্যাত ব্যক্তি আছেন, কেপি বসু। কেপি বসু মূলত হচ্ছে তার বাসা খুলনার পাশেই। তো বিখ্যাত গণিতবিদ ভারত উপমহাদেশে, সেগুলো আসতে পারে। আবার হচ্ছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পূর্বপুরুষ, তাদের বাসা কিন্তু ছিল খুলনাতে, ঠিক আছে, খুলনা শহরে খুলনা অঞ্চলে তাদের বাসা ছিল। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িও হচ্ছে খুলনাতেই। তারপর রবীন্দ্রনাথের যে আমরা দেখি না কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবার, ওরা মূলত খুলনা থেকে ওখানে গেছে, বাট ওদের পূর্বপুরুষ খুলনাতেই ছিল। আচ্ছা, তো এই খুলনা সম্পর্কিত বা তার আশেপাশের অঞ্চল সম্পর্কিত কোশ্চেন অবশ্যই আসতে পারে, একটু খেয়াল রাখো। 16 নম্বর কোশ্চেন, খুলনা নিউজ প্রিন্ট মিলের কাঁচামাল হিসেবে কি ব্যবহৃত হয়? আমরা দেখেছি একদম ডিরেক্ট খুলনা থেকে একটা কোশ্চেন দেখেছিলাম। এখানে অপশন হচ্ছে বাঁশ, আখের সোবরা, গেওয়া কাঠ, নাকি দুন্দুল কাঠ? সঠিক উত্তর হচ্ছে গেওয়া কাঠ। অনেক কিছু ব্যবহৃত হয়, বাট গেওয়া কাঠ হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। সঠিক উত্তর হচ্ছে গেওয়া কাঠ। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে কে 100 টেস্ট ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেন? এটা তোমরা সবাই পড়ে ফেলেছো, মুশফিকুর রহিম।
বাকিগুলা তোমাদের কাছে কোনো ম্যাটার না। মুশফিকুর রহিম সঠিক উত্তর, এটা তোমরা একদম মুখস্থ করে ফেলেছো যে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মুশফিকুর রহিম, যিনি সম্প্রতি 100টি টেস্ট ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন। জোহরান মামদানির মা মীরা নায়ার কোন পেশার সাথে যুক্ত? অপশন হচ্ছে আইন, চলচ্চিত্র নির্মাণ, শিক্ষকতা নাকি রাজনীতি। সম্প্রতি থেকে আশা করছেন জোহরান মামদানি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। দেখো এটা খেয়াল করো একটা জিনিস, আমি কিন্তু বলেছি নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্ক সিটি এর মধ্যে পার্থক্য কি জানো? নিউ ইয়র্ক হচ্ছে একটা প্রদেশের নাম যুক্তরাষ্ট্রের, আর নিউ ইয়র্ক সিটি হচ্ছে সেই প্রদেশের রাজধানী শহর। ঠিক আছে, দুইটা দুই জিনিস। নিউ ইয়র্ক সিটি হচ্ছে শহর, আর নিউ ইয়র্ক হচ্ছে প্রদেশ। এবং ইয়র্ক হচ্ছে যুক্তরাজ্যের ইংল্যান্ডের একটা জায়গার নাম, বুঝছো? ইউএস এর অনেক জায়গার নামকরণ করা হয়েছে ফ্রান্সের জায়গার নাম অনুসারে, ইউকে বা যুক্তরাজ্যের নাম জায়গার নাম অনুসারে, এইগুলার নাম অনুসারে। কেন? কারণ এরা তো মূলত ওই যে যুক্তরাষ্ট্রে তো গিয়েছিলই মানুষজন, ইউরোপ থেকে গিয়েছিল, যুক্তরাজ্য থেকে মেইন 13টা প্রদেশেই মূলত হচ্ছে ইংল্যান্ডের মানুষজন, বড় বড় প্রদেশগুলো যেখানে জনসংখ্যা বেশি। কিছু গিয়েছিল ফ্রান্স থেকে, এবং পরবর্তীতে মেক্সিকো থেকে কিছু মানুষ উপরের দিকে এসেছিল, মেক্সিকান কিছু জায়গা ছিল এমন। তাছাড়া অধিকাংশ মানুষজন এই যে এই অঞ্চল থেকে গেছে, ইউরোপ থেকে। তো যেই কারণে নামগুলা নামগুলা হচ্ছে এই ইউরোপের নামগুলো একটু চেঞ্জ চেঞ্জ করে দিচ্ছে। যেমন রোড হ্যাম্পশায়ার, এটা হচ্ছে ইউকে জায়গার নাম। নিউ হ্যাম্পশায়ার, এটা হচ্ছে তোমার ইউএস এর জায়গার নাম। ইয়র্ক ইংল্যান্ডের জায়গা, নিউ ইয়র্ক ইউএস এর জায়গা। ঠিক আছে। তারপর হচ্ছে রোড আইল্যান্ড, ইউকে জায়গা, নিউ রোড আইল্যান্ড, এটা হচ্ছে ইউএস এর জায়গা। জার্সি ইংল্যান্ডের জায়গা, নিউ জার্সি ইউরোপ আমেরিকার জায়গা। তো মানে তাদের নিজেদের নামই জাস্ট নিউ লাগায় লাগায় ইউএস এর নতুন করে নামকরণ করছে, কারণ তারা যেহেতু গেছে ইংল্যান্ড থেকে। আচ্ছা, হলো। তো জোরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন, প্রথম মুসলিম মেয়র সেখানকার এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র। তার মা হচ্ছে মীরা মীরা নায়ার, তিনি মূলত ভারতের একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন। সঠিক উত্তর হচ্ছে তিনি চলচ্চিত্র নির্মাণ করতেন, মীরা নায়ার। পরবর্তীতে তারা হচ্ছে উগান্ডাতে চলে যান। জোহরান মামদানির জন্ম উগান্ডাতে, পরে তারা সাউথ আফ্রিকাতে আসেন, পরবর্তীতে যুক্তরাষ্ট্রে যান। সঠিক উত্তর হচ্ছে চলচ্চিত্র নির্মাণ। মীরা নায়ার ভারতের একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। বর্তমান খুলনা প্রাচীন কোন জনপদের অংশ ছিল? দেখো, খুলনা থেকে কোশ্চেন আসতেই পারে, খুলনা থেকে কোশ্চেন একটা আসতেই পারে। বঙ্গ, পুন্ড, সমতট নাকি রাঢ়? বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের মানচিত্রে বঙ্গ প্রদেশ, বঙ্গ যে ইয়াটা ছিল, বঙ্গ যে হচ্ছে পার্টটা ছিল, বঙ্গ যে পার্টটা ছিল সেটা তোমাদেরকে দেখায় একটু। মানচিত্র যা হলো, এই যে এইভাবে যে জায়গাটা আসছে, এই আরো ডিপ কালার ব্যবহার করি আমি, গ্রিন ব্যবহার করি, তাহলে আরো সহজে বুঝতে পারবা। এই যে পার্টটা আসছে না, এই যে সিলেটটাকে বাদ দিতে হবে, এটা বেশি চলে গেছে একটু। ধরো যে এই এতটুকু, এই যে এই পার্টটা হচ্ছে মূলত বঙ্গ। এই যে গ্রিন যেটা করেছি না আমি, এই গ্রিন পার্ট হচ্ছে, এই গ্রিন পার্ট হচ্ছে মূলত বঙ্গপ্রদেশ ছিল, বা বঙ্গ জনপদ ছিল। প্রদেশ না, জনপদ ছিল। তো এই জায়গাটাতে খুলনা না, খুলনার জায়গা অবস্থানটা কোথায়? খুলনার অবস্থান হচ্ছে, দেখো, খুলনার অবস্থান হচ্ছে এই জায়গাটাতে। তো খুলনার অবস্থান যখন এইখানে, তার মানে এটা নিশ্চয়ই বঙ্গপ্রদেশের অংশ ছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে খুলনা প্রাচীন জনপদ বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? গারো পাহাড়, কেওক্রিডং, তাজিংডং নাকি সাফা হাফং, কোনটা? আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে তাজিংডং, সহজ উত্তর। তাজিংডং, যেটা যার উচ্চতা হচ্ছে 1231 মিটার, যার উচ্চতা হচ্ছে 1231 মিটার। এবং দ্বিতীয় সর্বোচ্চ পর্বত হচ্ছে কেওক্রিডং। তাজিংডং এর বর্তমান নাম হচ্ছে বিজয়, বুঝছো? তাজিংডং এর বর্তমান নাম হচ্ছে বিজয়, নাম পরিবর্তন করা হয়েছে। এবং কেওক্রিডং হচ্ছে 1230 মিটার, 1230 মিটার দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আর গারো পাহাড় হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাহাড়, নট পর্বত। গারো পাহাড় হচ্ছে পাহাড়। সঠিক উত্তর হচ্ছে এখানে তাজিংডং। 21 নম্বর কোশ্চেন, V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? V20, এই যে দেখো, জাতিসংঘ, আন্তর্জাতিক সংগঠন, এগুলো থেকে আসা কোশ্চেন। বিনিয়োগ সম্পর্কিত, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন নাকি কৃষি উন্নয়ন? V20 হচ্ছে ভালনারেবল 20। ভালনারেবল শব্দের অর্থ কি? অর্থাৎ যারা খুবই ঝুঁকিপূর্ণ, যারা খুবই আহ নাজুক, ঠিক আছে, যারা খুবই নাজুক অবস্থাতে আছে, অর্থাৎ যাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাদেরকে ইংলিশে বলা হয় কি? ভালনারেবল। তো এই V20 হচ্ছে সারা বিশ্বের এমন 20টা দেশের সংগঠন, যেসব দেশগুলা যে জলবায়ুগত পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে, ক্ষতির সম্মুখীন হতে পারে, সেটা হচ্ছে V20। তাদেরকে ক্ষতিপূরণের জন্য ব্যবস্থাও করা হয়েছে, V20-র জন্য আর্থিক ফান্ডও গঠন করা হয়েছে। তো এটা মূলত জলবায়ু পরিবর্তন বিষয়ক একটা সংস্থা বা একটা গ্রুপ, সারা বিশ্বের সংস্থা না, জাস্ট একটা নাম দিয়ে রাখা।
তা বাংলাদেশও এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। জলবায়ু পরিবর্তনগত কারণে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত দেশের তালিকার মধ্যে একটা হবে বলে ধারণা করা হচ্ছে। জেনেভা কনভেনশন কি বিষয়ক চুক্তি? মানবাধিকার চুক্তি, সামরিক চুক্তি, যুদ্ধবন্দী বিষয়ক চুক্তি, নাকি অর্থনৈতিক চুক্তি? জেনেভাতে অনেক চুক্তি হয়েছে তোমরা জানো, বাট নর্মাল সেন্সে জেনেভা কনভেনশন বলতে আমরা কি বুঝি? জেনেভা কনভেনশন হচ্ছে যুদ্ধবন্দী যারা আছে, মানে ধরো যুদ্ধ হলো, যেই দলটা পরাজিত হয়েছে তাদের সৈন্য আটক হয়েছে, তাদের সাথে কোন ধরনের ব্যবহার করা যাবে, কোন ধরনের ব্যবহার করা যাবে না, এই বিষয়ক একটা চুক্তি হচ্ছে জেনেভা কনভেনশন, ঠিক আছে। তাহলে যুদ্ধবন্দী বিষয়ক চুক্তি, সঠিক উত্তর হচ্ছে অপশন অপশন সি। আচ্ছা, 23 নম্বর কোশ্চেনে আমরা যাই। মেসোপটেমিয়া সভ্যতার সাথে কোন দেশ জড়িত? সিরিয়া, ইরাক, সৌদি আরব, পেরু। কোন দেশ? আচ্ছা, মেসোপটেমিয়া। মেসো মেসোপটেমিয়া সভ্যতাটা ছিল অনেকটা এমন, ঠিক আছে, অর্ধ চন্দ্রাকৃতি, মানে চাঁদ যে প্রথম দিকে যেমন হাফ চাঁদ যখন থাকে তখন যে ধরনের শেপ থাকে ঠিক তেমন। এই মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে অনেকগুলো সভ্যতা আছে, যেমন মিশরীয়, সুমেরীয়, অ্যাসিরীয়, ক্যালিডীয়। এই সভ্যতাগুলো সবই হচ্ছে এই মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত। তো এই মেসোপটেমিয়া সভ্যতা মূলত হচ্ছে বর্তমান যে ইরাক দেশটাকে আমরা দেখি, এই ইরাক দেশে, ঠিক আছে, ইরাকের যে দজলা ফোরাত নদী বা ইউফ্রেটিস টাইগ্রিস নদী, এই নদীর নাম তোমরা শুনেছো অবশ্যই, ইউফ্রেটিস টাইগ্রিস, এই দুই নদীর মধ্যবর্তী একটা অর্ধ চন্দ্রাকৃতি, মানে এমন বাঁকা হাফ চাঁদ বা ক্রিসেন্ট, ইংলিশে বলে ক্রিসেন্ট, ক্রিসেন্টের বাংলা হচ্ছে এমন এই হাফ চাঁদ। আচ্ছা, তো এই ক্রিসেন্ট অঞ্চলে এই সভ্যতাগুলো গড়ে উঠেছিল, মিশরীয়, সুমেরীয়, অ্যাসিরীয়, ক্যালিডীয়, এই সভ্যতাগুলোকে একত্রে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা, এবং এই দুই নদীর মধ্যবর্তী যে স্থানটা সেটা বর্তমান ইরাকে অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে ইরাক। আবার দেখো এই যে ঐতিহাসিক কারবালার স্থান, এটাও ইরাকে অবস্থিত। এগুলো পরীক্ষাতে আসতে পারে। 23 নম্বর কোশ্চেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি? ইউএনইপি, ইউএনএইচআরসি, ইউএনএইচসিআর, নাকি ইউএনএপিএ? আচ্ছা, ইউএনইপি পরিবেশ বিষয়ক, ইউএনএপিএ হচ্ছে তোমার এই যে বায়োডাইভার্সিটি এবং ওই যে তোমার ইয়া মানে জীব জগৎ সম্পর্কিত, এই দুটো বাদ দিচ্ছি আমরা। এইচআরসি নাকি এইচসিআর, কোনটা? ইউএন তো দুইটাতেই আছে। এইচআরসি বলতে আমরা কি বুঝি, আর হচ্ছে তোমার এইচসিআর বলতে আমরা কি বুঝি? এইচআরসি হচ্ছে হিউম্যান হিউম্যান রাইটস হিউম্যান রাইটস কমিশন, ঠিক আছে। আর ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস। আচ্ছা, এটার ফুল ফর্ম হচ্ছে হিউম্যান রাইটস কমিশন, এইচআরসি। আর এইচসিআর কি? এইচসিআর হচ্ছে হাই কমিশনার হাই কমিশনার ফর রিফিউজিস ফর রিফিউজিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো, এখানে বলতেছে শরণার্থী বিষয় সংস্থা। শরণার্থীর ইংলিশ কি? রিফিউজি না? শরণার্থীর ইংলিশ হচ্ছে কি? রিফিউজি। তাহলে তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয় সংস্থা হচ্ছে ইউএনএইচসিআর। সঠিক উত্তর হচ্ছে ইউএনএইচসিআর, এটা এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। আর ইউএনএইচআরসি হচ্ছে মানবাধিকার বিষয়ক সংস্থা, ইউএনইপি হচ্ছে এনভায়রনমেন্ট বিষয়ক, আর ইউএনএফপিএ হচ্ছে তোমার এই জীব জগৎ সম্পর্কিত বা বায়োডাইভার্সিটি সম্পর্কিত এমন। আচ্ছা, সর্বশেষ কোশ্চেন, বাংলাদেশের বৃহৎ উন্নয়ন পরিকল্পনা অনুমোদিত হয় জাতীয় সংসদে, অর্থ মন্ত্রণালয়ে, মন্ত্রী পরিষদ সভায়, নাকি একনেক সভায়? আচ্ছা, বাংলাদেশের যত অর্থনৈতিক কার্যক্রম আছে, বড় বড় প্রজেক্ট, এই সব কিছু পরিচালিত হয় একনেক সভাতে, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। আচ্ছা, ইসিতে হচ্ছে এক্সিকিউটিভ কমিটি, এক্সিকিউটিভ এক্সিকিউটিভ কমিটি, সিও ডবল এম আই ডবল টি ডবল ই কমিটি। আর নেক, এনইসি, ঠিক আছে, এটা হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল অর্থাৎ জাতীয়, ইতে হচ্ছে ইকোনমিক ইকোনমিক, আর শেষ সিতে হচ্ছে কাউন্সিল, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এক্সিকিউটিভ কমিটি ফর বা অফ অফ সরি এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, অর্থাৎ আমাদের যে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল আছে তার নির্বাহী কমিটি। এবং এর প্রধান কে থাকেন? বাংলাদেশের নিয়ম হচ্ছে একনেকের প্রধান হবেন এই দেশের প্রধানমন্ত্রী। যিনি প্রধানমন্ত্রী তিনি হবেন একনেক প্রধান। কিন্তু বর্তমানে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন? নাই। কি আছেন? প্রধান উপদেষ্টা আছেন। তাহলে বর্তমানে একনেকের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে যদি কোনো বড় অর্থনৈতিক কোনো প্রজেক্ট পাশ করতে হয় তাহলে প্রধান উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রী যখন যেটা থাকে তার অনুমোদন প্রয়োজন হবে, কারণ তিনি হচ্ছেন একনেকের প্রধান। তাহলে এই 25টা ছিল আমাদের সেকেন্ড সেটের কোশ্চেন। ফার্স্ট সেট সেকেন্ড সেট মিলিয়ে তোমরা দুইটা সেট কোশ্চেন সলভ করলা, খুবই অল্প সময়, খুব বেশি সময় লাগেনি, 1.5 ঘন্টার কম সময়, 1 ঘন্টা 15 মিনিটে। তো আশা করি এইখান থেকে তোমরা বুঝতে পেরেছো যে খুলনা বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের কোশ্চেন আসবে এবং উত্তর তোমরা করতে পারবে। আশা করি তোমাদের উপর ভরসা আছে, প্রায় 4 মাস লেখাপড়া করেছো। আত্মবিশ্বাসী হও এবং একই সাথে সাধারণ জ্ঞানের সাথে সাথে বাংলা এবং ইংলিশের যে প্রিপারেশন সেটা ঠিকঠাক নাও। ইংলিশের রিটেন 30 মার্কের, তার মানে অনেক রিটেন, সেখানে ভালো মার্ক তুলতে হবে অবশ্যই, কারণ সাধারণ জ্ঞান
জাস্ট 25 মার্ক। আর ইংলিশ রিটেনেই 30, আবার এমসিকিউ আছে ইংলিশে, তার মানে বড় অংশই আসবে ইংলিশ থেকে। বাংলা এমসিকিউ রিটেন আছে, অনেক কিছু আছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনের মান খুবই ভালো হয়। তো আশা করবো যে তোমাদের প্রস্তুতিটা ভালো আছে, পরীক্ষা ভালো হবে। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।